আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। লাইভ এমসিকিউর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আব্দুর রাজ্জাক, প্রভাষক, আইসিটি কুমিল্লা সরকারি কলেজ। আমি 38 বিসিএসে যোগদান করেছি। আজকে আমরা ক্লাস 1টাকে রিটেক করছি। ক্লাস 1-এর আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বেসিক ইলেকট্রিক্যাল সার্কিট, সার্কিট অ্যানালাইসিস, নেটওয়ার্ক থিওরাম এবং এসি পাওয়ার সিস্টেম। সো আমরা যেহেতু হচ্ছে সার্কিট সম্পর্কে আলোচনা করছি, সো আমরা প্রথমেই একটু সার্কিটের বিষয় সম্পর্কে আলোচনা করি। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার মানে হচ্ছে সব কাজকর্ম, বেশিরভাগ কাজকর্মই বলা যায় হচ্ছে সার্কিট নিয়ে। তো আমরা সার্কিট কি সবাই জানি, তারপরও জাস্ট একটু আলোচনা করা। সার্কিট মানে হচ্ছে ইন্টার কানেকশন অফ সাম সর্ট অফ ইলেকট্রিক্যাল এলিমেন্টস। এই ইলেকট্রিক্যাল এলিমেন্টস সাধারণত দুই ধরনের হয়ে থাকে। আমরা একটাকে বলা হয় হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্টস, আর একটাকে বলি হচ্ছে প্যাসিভ এলিমেন্টস। সো অ্যাক্টিভ এলিমেন্টস কোনগুলো? অ্যাক্টিভ এলিমেন্টস হচ্ছে যেগুলো হচ্ছে পাওয়ার সাপ্লাই দেয় অথবা পাওয়ারটাকে হচ্ছে ট্রান্সফার করে থাকে, সেগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্টস। যেমন আমরা বলতে পারি হচ্ছে ভোল্টেজ সোর্স কিংবা কারেন্ট সোর্স, এই দুইটা হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্টস। আর প্যাসিভ এলিমেন্টস হচ্ছে যেগুলো হচ্ছে পাওয়ার কনজিউম করে অথবা হচ্ছে পাওয়ার স্টোর করে, সেগুলোকে আমরা বলি হচ্ছে প্যাসিভ এলিমেন্টস। যেমন প্যাসিভ এলিমেন্টসের মধ্যে আমরা বলতে পারি হচ্ছে রেজিস্টর, তারপর হচ্ছে ক্যাপাসিটর, তারপর হচ্ছে ইন্ডাক্টর, এইগুলোকে আমরা বলতে পারি হচ্ছে প্যাসিভ এলিমেন্টস। সো এটা যদিও আসার কথা না, বাট এমনি আমরা যদি আসে যে সার্কিটকে ফিল ইন দ্য গ্যাপস দিয়ে যদি কোনো একটা এমসিকিউ আসে যে হোয়াট ইজ সার্কিট, তাহলে আমরা বলতে পারি সার্কিট ইজ অ্যান ইন্টার কানেকশন অফ এলিমেন্টস। এই এলিমেন্টস মানে হচ্ছে ইলেকট্রিক্যাল এলিমেন্টস, সেটা অ্যাক্টিভ এবং প্যাসিভ যে কোনো ধরনের এলিমেন্টস হইতে পারে, কিংবা একসাথে হচ্ছে অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইটাই হচ্ছে থাকতে পারে। সো আমরা একটু অ্যাক্টিভ এলিমেন্টসটা একটু ইলাবোরেটলি যদি জানার চেষ্টা করি, আমরা যেটা বলেছি যে অ্যাক্টিভ এলিমেন্টস মানে হচ্ছে ওই সমস্ত কম্পোনেন্টস দ্যাট ক্যান জেনারেট অর সাপ্লাই এনার্জি টু এ সার্কিট। অর্থাৎ যেগুলো হচ্ছে সার্কিটের মধ্যে এনার্জি হচ্ছে জেনারেট করে অথবা সাপ্লাই দেয়। আমরা জানি যে কোনো সার্কিটের মধ্যে সাধারণত হচ্ছে ভোল্টেজ সোর্স অথবা কারেন্ট সোর্স থাকে, এবং তার সাথে হচ্ছে রেজিস্টর বা হচ্ছে ক্যাপাসিটর বা হচ্ছে ইন্ডাকটেন্স, এই জিনিসগুলো হচ্ছে থাকে। সো এই ভোল্টেজ সোর্স কিংবা কারেন্ট সোর্স যেটাই থাকুক না কেন, সেগুলোকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্টস। সো দেখতেই পাচ্ছেন সাধারণত ভোল্টেজ সোর্সকে আমরা হচ্ছে ভি দিয়ে প্রকাশ করি, এবং যদি ডিসি ভোল্টেজ সোর্স হয় সেটাকে আমরা সাধারণত প্লাস মাইনাস ভি এভাবে, অথবা কখনো কখনো আমরা এইভাবেও সেটাকে প্রকাশ করে থাকি, আপনারা জানেন সবাই। যেমন এইরকম হইতে পারে, এটা হয়তো একটা লোড, আবার এরকম না দিয়ে আমরা আপনার জানেন যে এইভাবে। সো এরকম বিভিন্নভাবেই হচ্ছে আমরা ভোল্টেজ সোর্সটাকে হচ্ছে লিখে থাকি। এটা হচ্ছে একটা R1, এটাকে হয়তো নাম দিলাম হচ্ছে R2। সো একটা ভোল্টেজ সোর্স যখন আমরা আমরা যে এখানে যেটা দেখেছি, যখন আমরা কোনো একটা ভোল্টেজ সোর্স আমরা এরকম এঁকে থাকি, বাট যে এই ভোল্টেজ সোর্সটারও হচ্ছে ইন্টারনাল কিছু একটা রেজিস্ট্যান্স থাকে, যেটা খুবই অল্প পরিমাণ রেজিস্ট্যান্স, এবং এই রেজিস্ট্যান্সটা সাধারণত ভোল্টেজ সোর্সের সাথে হচ্ছে সিরিজে থাকে। সো আমি ইন্টারনাল রেজিস্ট্যান্স যেহেতু, আমি হয়তো নাম দিতে পারি হচ্ছে আই ইন্টারনাল। তার মানে হচ্ছে আমরা যেটা বুঝলাম যে একটা ভোল্টেজ সোর্স অ্যাক্টিভ এলিমেন্টস মানে হচ্ছে ওই সমস্ত এলিমেন্টসগুলো যেগুলো হচ্ছে এনার্জি হচ্ছে ট্রান্সফার করে থাকে কিংবা হচ্ছে এনার্জি সাপ্লাই করে। ভোল্টেজ সোর্স হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্টসের একটা উদাহরণ, এবং ভোল্টেজ সোর্সের যে কোনো সোর্সের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি কিছু না কিছু হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে। সো ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে সেই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা ভোল্টেজ সোর্সের সাথে হচ্ছে সিরিজে কানেক্ট থাকে। দেন আমরা যদি একটা কারেন্ট সোর্স, আমরা যেটা জেনেছি অ্যাক্টিভ এলিমেন্টসের মধ্যে ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স দুইটা হচ্ছে দুইটা অ্যাক্টিভ এলিমেন্টসের উদাহরণ। সো কারেন্ট সোর্সকে আমরা সাধারণত হচ্ছে এরকম অ্যারো সিম্বল দিয়ে প্রকাশ করে থাকি, এবং কারেন্ট সোর্সকে আমরা আই দ্বারা লিখে থাকি। এবং কারেন্ট সোর্সের যে অ্যারো যে সিম্বলটা, এটা সাধারণত হচ্ছে প্লাস মিন করে, এবং অন্য যে প্রান্তটা সেটা হচ্ছে মাইনাস টার্মিনাল। সো যেহেতু কারেন্ট সোর্সের কথা বলছি, তার মানে এই কারেন্ট সোর্সেরও অবশ্যই যে কোনো সোর্সের ক্ষেত্রেই কিছু না কিছু ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকে। সো কারেন্ট সোর্সের ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা হচ্ছে আমার যে কারেন্ট সোর্স আছে তার সাথে হচ্ছে প্যারালালি থাকে।
সো একটা যেহেতু এমসিকিউ পরীক্ষা, সো প্রশ্ন হতে পারে এরকম যে একটা ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্ট্যান্সটা বা ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কীভাবে কানেক্ট থাকে, ইদার সিরিজ অর প্যারালাল। সো তো আমরা যেটা জানলাম সেটা হচ্ছে সিরিজে কানেক্ট থাকে, যেটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স। যদি বলা হয় কোনো কারেন্ট সোর্স, তার মানে আমরা বলবো কারেন্ট সোর্সের সাথে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা হচ্ছে প্যারালালি কানেক্ট থাকে। সিরিজ প্যারালাল আমরা সবাই জানি, সিরিজ হচ্ছে এরকম যদি হয়, এটা যদি একটা রেজিস্ট্যান্স হয়, এটা যদি আরেকটা রেজিস্ট্যান্স হয়। সো আমি এই যে ইলেকট্রিক্যাল যে কম্পোনেন্টসগুলো আছে সেগুলো টু টার্মিনাল, অর্থাৎ দুইটা প্রান্ত থাকে। আমি যদি এটাকে প্রান্ত বলি এক, এটাকে যদি দুই বলি, আর এইখানে যে আরেকটা রেজিস্ট্যান্স আছে এই প্রান্তটাকে যদি আমি এক বলি, এটাকে যদি দুই বলি, সো সিরিজ কানেকশন হয় যদি একটা 2 নাম্বার প্রান্ত অন্য আরেকটা কম্পোনেন্টের হচ্ছে প্রথম প্রান্তের সাথে কানেক্ট হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে সিরিজ কানেকশন। আমরা এই দুইটাকে যদি জোড়া লাগাই, তার মানে দেখতে পাচ্ছি প্রথম যে রেজিস্টরটা ছিল সেটা 2 নাম্বার প্রান্তের সাথে দ্বিতীয় রেজিস্ট্যান্সের প্রথম প্রান্তটা হচ্ছে কানেক্ট হয়েছে। সো এইটাকে বলা হয় হচ্ছে, আমরা জানি যে এটা হচ্ছে সিরিজ কানেকশন। আর প্যারালাল কানেকশন হচ্ছে এরকম যে এটা যদি এক, এটা যদি দুই হয়, এটা যদি এক, এটা দুই, অর্থাৎ একাধিক কম্পোনেন্টসের প্রথম প্রান্তটা এক জায়গায়, অন্য প্রান্তটা হচ্ছে অন্য আরেকটা কমন জায়গায় যদি কানেক্ট হয়, এরকম যদি হয়, দেখুন দুইটারই প্রথম যে প্রান্ত সেটা এক জায়গায় এসছে, অন্য প্রান্তটা অন্য আরেকটা জায়গায় একসাথে হচ্ছে জোড়া লেগেছে, এটাকে বলা হয় হচ্ছে প্যারালাল কানেকশন। সো যেই আলোচনা থেকে আমরা এদিকে চলে আসছি, সিরিজ কানেকশন বা প্যারালাল কানেকশন, সেটা হচ্ছে কারেন্ট সোর্সের সাথে আমার ইন্টারনাল যে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে প্যারালালি কানেক্ট থাকে, এবং কারেন্ট সোর্সকে আমরা আই দ্বারা প্রকাশ করি, এবং কারেন্টটা যেই দিক দিয়ে হচ্ছে বের হচ্ছে সেটাকে আমরা হচ্ছে প্লাস টার্মিনাল বলি, অন্য প্রান্তটা হচ্ছে মাইনাস টার্মিনাল বলে থাকি। সিরিজ মানে হচ্ছে একটা সেকেন্ড প্রান্তের সাথে অন্য আরেকটা কম্পোনেন্টসের প্রথম প্রান্ত যদি কানেক্ট হয় সেটাকে বলি সিরিজ কানেকশন। আর হচ্ছে একাধিক কম্পোনেন্টসের কোনো একটা প্রান্ত যদি একটা জায়গায় কানেক্ট হয়, অন্য আরেকটা প্রান্ত যদি অন্য আরেকটা জায়গায় কানেক্ট হয়, তখন সেটাকে বলা হয় প্যারালাল কানেকশন। আমরা এখানে চাইলে হচ্ছে আরও এইরকম হচ্ছে একাধিক হচ্ছে কম্পোনেন্টসকে আমরা এখানে কানেক্ট করতে পারি। সো অ্যাক্টিভ এলিমেন্টস সম্পর্কে আমরা আলোচনা করেছি। এবার যদি প্যাসিভ এলিমেন্টস সম্পর্কে আলোচনা করি, প্যাসিভ এলিমেন্টসের উদাহরণ, প্যাসিভ এলিমেন্টস কোনগুলো আমরা সেটা যদি একটু শুরুতে ক্লিয়ার করে নিই। প্যাসিভ এলিমেন্টসগুলো হচ্ছে এনার্জি হচ্ছে কনজিউম করে, অথবা বলতে পারি কেউ কেউ হচ্ছে এনার্জি হচ্ছে স্টোর করে, বাট এরা হচ্ছে এনার্জি হচ্ছে জেনারেট করতে পারে না। মোট কথা যারা জেনারেট করতে পারে সেগুলো হচ্ছে অ্যাক্টিভ সোর্স, যেগুলো জেনারেট করতে পারে না সেগুলো হচ্ছে প্যাসিভ সোর্স। এই প্যাসিভ এলিমেন্টসের উদাহরণ হচ্ছে রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স বা ইন্ডাকট্যান্স, এইগুলো হচ্ছে প্যাসিভ এলিমেন্টস। সো রেজিস্ট্যান্স কি, আমরা রেজিস্ট্যান্সের সাথে সবাই হচ্ছে পরিচিত, সবাই বিভিন্ন প্রজেক্ট করেছি, তখন আমরা রেজিস্ট্যান্সগুলো বা ল্যাবের মধ্যে আমরা ব্যবহার করেছি রেজিস্ট্যান্স। সো রেজিস্ট্যান্সগুলো দেখতে হচ্ছে এইরকম চেহারার হয়ে থাকে, তাদের এই যে কালার আছে সেই কালার কোড থেকে আমরা হচ্ছে কোনো একটা রেজিস্ট্যান্সের মান কত ওহম সেটা আমরা বলে দিতে পারি। রেজিস্ট্যান্সটা পরিমাপ করা হয় হচ্ছে ওহম এককে। সো রেজিস্ট্যান্সটা কি আমরা যদি সেটা একটু বলি, রেজিস্ট্যান্স ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য প্রপার্টি অফ এ সাবস্ট্যান্স দ্যাট অপোজ দ্য ফ্লো অফ চার্জ অর ইলেকট্রিসিটি থ্রু ইট। অর্থাৎ রেজিস্ট্যান্স হচ্ছে কোনো একটা বস্তুর ওই ধর্ম যেটা হচ্ছে তার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহটাকে হচ্ছে বাধা দেয়, বিদ্যুৎ প্রবাহটাকে যে বাধা দেয় ওই বৈশিষ্ট্যটাকে বলা হয় হচ্ছে রেজিস্ট্যান্স, এবং এটার একক হচ্ছে ওহম। আর বিদ্যুৎ যখন প্রবাহিত হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে পরিবাহিতা। তার মানে পরিবাহিতার বিপরীত জিনিসটাই হচ্ছে রেজিস্ট্যান্স। সো কন্ডাক্টর যখন আমরা বলি, কন্ডাক্টর মানে হচ্ছে বিদ্যুৎ পরিবাহী, অর্থাৎ যার মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, তার মানে যেগুলো হচ্ছে কন্ডাক্টর তার মধ্যে রেজিস্ট্যান্স খুবই অল্প, অথবা আমরা সাধারণত বলি যে কন্ডাক্টর মানে হচ্ছে এটা রেজিস্ট্যান্স নাই, বাট প্র্যাকটিক্যালি হচ্ছে তার মধ্যেও কিছু রেজিস্ট্যান্স থাকে। যার মধ্য দিয়ে হচ্ছে বিদ্যুৎ প্রবাহিত হয় না, যেমন আমরা বলি ইনসুলেটর, তার মানে ইনসুলেটর যেহেতু বলছে বিদ্যুৎ প্রবাহিত হয় না বা খুবই অল্প পরিমাণ বিদ্যুৎ প্রবাহিত হয়, যেই জন্য আমরা এটাকে বলি সাধারণত যে বিদ্যুৎ প্রবাহিত হয় না। সো ইনসুলেটর মানে হচ্ছে এটা রেজিস্ট্যান্স হচ্ছে অনেক বেশি, আর যেটা কন্ডাক্টর মানে হচ্ছে তার হচ্ছে কন্ডাক্টিভিটি বেশি, অর্থাৎ বিদ্যুৎ পরিবাহিতাটা বৈশিষ্ট্যটা বেশি, এবং তার রোধ বা রেজিস্ট্যান্সটা হচ্ছে কম। আমরা অলরেডি আলোচনা করেছি যে রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম, এটাকে এই সিম্বল দ্বারা হচ্ছে প্রকাশ করা হয়।
দেন আমরা যদি ইন্ডাকটেন্স সম্পর্কে একটু আলোচনা করি, ইন্ডাকটেন্স ইজ এ স্টোরেজ এলিমেন্ট দ্যাট ক্যান স্টোর অ্যান্ড ডেলিভার এনার্জি বাট ইটস এনার্জি হ্যান্ডলিং ক্যাপাসিটি ইজ লিমিটেড। তো আমরা জানি ইন্ডাকটেন্স হচ্ছে এরকম একটা একটা তার, এটা যদি এরকম পেঁচানো থাকে তখন সেটাকে আমরা বলি হচ্ছে ইন্ডাকটেন্স, এবং ইন্ডাকটেন্সকে আমরা সাধারণত হচ্ছে এল দ্বারা প্রকাশ করি এবং এটার একক হচ্ছে হেনরি। সো এই ইন্ডাকটেন্সের মধ্য দিয়ে যখন হচ্ছে অল্টারনেটিভ যখন কারেন্ট যায় তখন এটার মধ্যে ফ্লাক্স জেনারেট করে। আমরা যখন হচ্ছে ক্লাস 3, যেটা তৃতীয় যে ক্লাসটা, সেই ক্লাসটার মধ্যে আমরা হচ্ছে প্যারাডেস ল, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ওই জিনিসগুলো যখন আলোচনা করব তখন এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করব। এখানে শুধু একটু ধারণা দিয়েছে যে when a time varying current is flowing through the coil the time varying magnetic flux will be produced, অর্থাৎ এখানে ফ্লাক্স জেনারেট হওয়ার কন্ডিশনটাই হচ্ছে এটার মধ্যে দিয়ে একটা এসি কারেন্ট যদি প্রবাহিত হয় তখন এটার মধ্যে একটা ফ্লাক্স তৈরি হয়। কিভাবে ফ্লাক্স তৈরি হয় সেই বিষয়গুলো হচ্ছে আমরা বিস্তারিত হচ্ছে তৃতীয় ক্লাসে আলোচনা করব। দেন ক্যাপাসিটর যদি বলি, ক্যাপাসিটরটাকে আমরা সাধারণত এই সিম্বলের মাধ্যমে প্রকাশ করি এবং এটাকে সি দিয়ে আমরা লিখে থাকি। So capacitor is a passive element that store energy in the form of electrical field, অর্থাৎ ক্যাপাসিটর যেটা করে সেটা হচ্ছে এনার্জিটাকে স্টোর করে এবং সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ফিল্ড হিসেবে স্টোর করে। বাট ইন্ডাক্টর যেটা করে, ইন্ডাক্টর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড আকারে সেটাকে স্টোর করে। এবং আরেকটা বৈশিষ্ট্য আছে, ফ্যারাডে হচ্ছে ক্যাপাসিটেন্সটাকে আমরা হচ্ছে পরিমাপ করি হচ্ছে ফ্যারাডে এককে। যেমন আমরা ফ্যানে বিভিন্ন জায়গায় যখন আমরা ক্যাপাসিটর ব্যবহার করি আমরা বলি যে যেমন ক্যাপাসিটরটার হচ্ছে মান হচ্ছে 10 মাইক্রোফ্যারাডে, তার মানে হচ্ছে ক্যাপাসিটেন্সটার এককটা হচ্ছে ফ্যারাডে। এই ক্যাপাসিটর অনলি অ্যালাউস এসি কারেন্ট টু পাস থ্রু দ্যাম অ্যান্ড স্টপস ডিসি কারেন্ট, অর্থাৎ ক্যাপাসিটরের বৈশিষ্ট্য হচ্ছে তার মধ্যে দিয়ে শুধুমাত্র হচ্ছে এসি কারেন্টটা পাস করতে পারে এবং এর মধ্যে দিয়ে ডিসি কারেন্ট প্রবাহিত হইতে পারে না। কারণ কি আমরা জানি ক্যাপাসিটেন্সের জন্য আমরা জানি এক্সি সমান কত 1/2/fc। সো আমরা জানি যে এসি কারেন্টটা হচ্ছে এরকম প্রতি মুহূর্তে হচ্ছে সেই দিক পরিবর্তন করে, এবং যেহেতু সেই দিক পরিবর্তন করে তার হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি আছে, এবং আমাদের দেশে আমরা জানি আমাদের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে 50 হার্টস, বাট কোথাও কোথাও পৃথিবীতে 60 হার্টস ব্যবহার করা হয়। সো ডিসির ক্ষেত্রে যেহেতু সময়ের সাথে সাথে ভোল্টেজ বা কারেন্টের হচ্ছে দিক পরিবর্তন হয় না, অর্থাৎ সেটা হচ্ছে স্ট্যাটিক থাকে একই দিকে নির্দিষ্ট এইভাবে চলতে থাকে। তারপর আমরা বলতে পারি এক্ষেত্রে ফ্রিকোয়েন্সি 0। সো এটা হচ্ছে যদি 0 হয় সেটা কত হবে, ইনফাইনাইট হবে। এই কারণে বলছে ক্যাপাসিটর অনলি অ্যালাউ এসি কারেন্ট টু পাস থ্রু দেম অ্যান্ড স্টপস ডিসি কারেন্ট। সো এটাও একটা কোশ্চেন হতে পারে যে ক্যাপাসিটর কোনটিকে পাস করে, এসি নাকি ডিসি নাকি দুইটাকে। তার মানে আমরা জানলাম যে ক্যাপাসিটর শুধু হচ্ছে এসি কে পাস করে, ডিসি কে সে ব্লক করে। এবং এই কারণে হচ্ছে ফিল্টারের মধ্যে সাধারণত হচ্ছে ক্যাপাসিটরটা ব্যবহার করা হয় যাতে করে সেই ডিসিটাকে হচ্ছে ব্লক করে দিতে পারে। সো আমরা একটু ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর এই দুটোর মধ্যে পার্থক্যটা একটু দেখার চেষ্টা করব। আপনারা জানেন ক্যাপাসিটর দেখতে হচ্ছে এরকম চেহারার হয়ে থাকে, এবং ক্যাপাসিটরটা আমরা যেটা বলেছিলাম সাধারণত মাইক্রোফ্যারাডে এককে সেটাকে আমরা হচ্ছে পরিমাপ করে থাকি। সো এখানে এই ক্যাপাসিটর এবং ইন্ডাক্টরটা খুব একটু ইম্পর্টেন্ট না, তারপর আমরা একটু জাস্ট ধারণা পাওয়ার জন্য, যেহেতু অনেকদিন আগে পড়েছেন, জাস্ট একটু পড়লে যাতে করে মনে পড়ে সেই কারণে একটু দিয়েছি। এটি ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর করে ইলেকট্রিক্যাল ফিল্ড হিসেবে, আর এখানে যেটা করে ইন্ডাক্টর হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড হিসেবে হচ্ছে স্টোর করে। সো একটু আপনারা পড়লেই হচ্ছে বুঝতে পারবেন সোজা জিনিস। দেন আমরা একটু ওমস লটা সম্পর্কে একটু আলোচনা করি। আমার ধারণা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রথম ক্লাসে আমরা সাধারণত হচ্ছে এই ওমস লটা হচ্ছে পড়ে থাকি। সো ওমস লটা আমরা সবাই জানি একটা যখন কনস্ট্যান্ট টেম্পারেচারে voltage across a conductor is directly proportional to the current flowing through it, অর্থাৎ যখন টেম্পারেচারটা যখন কনস্ট্যান্ট থাকবে তখন হচ্ছে ভোল্টেজটা হচ্ছে কারেন্টের প্রপোর্শনাল বা সমানুপাতিক। আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে ভি প্রপোর্শনাল হচ্ছে আই, বা এটাকে যদি আমরা একটা সমানুপাতিক ধ্রুবক দিয়ে লিখি, সো আমরা এটাকে এইভাবে লিখি যে ভি সমান হচ্ছে আই আর। সমানুপাতিক মানে হচ্ছে দুইটা একই হারে বাড়বে অথবা হচ্ছে একই হারে হচ্ছে কমবে, অর্থাৎ একটা বাড়লে আরেকটা বাড়বে। সো আমরা যদি ওমস লটাকে যদি হচ্ছে আমরা গ্রাফিক্যালি যদি প্লট করি, এক্স এক্সিস বরাবর যদি কারেন্ট এবং ওয়াই এক্সিস বরাবর যদি আমরা হচ্ছে ভোল্টেজটাকে করি, তাহলে আমি হচ্ছে এইরকম ভাবে হচ্ছে কার্ভটা পাবো।
সো গ্রাফটা থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে এই এই অবস্থান কারেন্টের জন্য আমরা হয়তো বলতে পারি হচ্ছে এই পরিমাণ হচ্ছে ভোল্টেজ, আচ্ছা একটু এই পরিমাণ হচ্ছে ভোল্টেজ অবস্থা। এখন আমার দেখুন কারেন্ট যখন বাড়ছে তখন আমার ভোল্টেজটা হচ্ছে ক্রমান্বয়ে বাড়ছে। সো এই প্রপোর্শনাল মানে হচ্ছে এরকম, একটা বাড়লে অন্য হচ্ছে আরেকটা বাড়বে। সো ভি সমান হচ্ছে আইআর, এটা আমরা জানি। এবং যে জিনিসটাকে কনস্ট্যান্ট ধরে নেওয়া হয় ওহমস লর ক্ষেত্রে সেটা হচ্ছে টেম্পারেচারটাকে। সো আমরা যেটা জানলাম যে ওহমস লর ক্ষেত্রে আমরা এখানে হচ্ছে তিনটা জিনিস জানলাম। একটা হচ্ছে যেটা ভি সমান হচ্ছে আই আর, তার মানে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে ভোল্টেজ, আই মানে হচ্ছে কারেন্ট, আর মানে আমরা জানি রেজিস্ট্যান্স। সো ভোল্টেজের একক হচ্ছে ভি দিয়ে প্রকাশ করি, কারেন্টের একক হচ্ছে এম্পিয়ার যেটাকে আমরা এ দিয়ে লিখি, এবং রেজিস্ট্যান্সের একক হচ্ছে ওহম। এটাকে আমরা হচ্ছে এই সিম্বল অর্থাৎ এই ওহম সিম্বলের দ্বারা হচ্ছে আমরা এটাকে প্রকাশ করে থাকি। এখন এই রেজিস্ট্যান্সের কোন একটা পরিবাহী দৈর্ঘ্য এবং তার যে হচ্ছে প্রস্থচ্ছেদের যে ক্ষেত্রফল তার সাথে রোধের বা রেজিস্ট্যান্সের একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হচ্ছে এরকম, আমরা সবাই সূত্রটা জানি যে আর সমান হচ্ছে রো এল ভাগ হচ্ছে এ। এখানে এ হচ্ছে কোন একটা কন্ডাক্টরের লেন্থ, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। সো আমরা এই সূত্রটা দেখে আমরা বুঝতেছি যে রেজিস্ট্যান্স হচ্ছে কোন একটা কন্ডাক্টরের যে লেন্থ তার প্রপোর্শনাল, এবং রেজিস্ট্যান্স হচ্ছে কোন একটা কন্ডাক্টরের ক্রস সেকশনাল এরিয়ার ইনভার্সলি প্রপোর্শনাল। সো এইটাই আমরা এখানে আলোচনা করেছি যে রেজিস্ট্যান্স ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ইটস লেন্থ। আমরা দেখতেই পাচ্ছি যে আর প্রপোর্শনাল হচ্ছে এল, দেন ইট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য কন্ডাক্টরস ক্রস সেকশনাল এরিয়া। অর্থাৎ যেহেতু নিচে আছে, বা আমরা এটাকে এইভাবে লিখি, আমরা যদি এটাকে এইভাবে লিখি তার মানে এইটা হচ্ছে নিচে, যেহেতু নিচে আছে তার মানে এটা হচ্ছে ইনভার্সলি হচ্ছে প্রপোর্শনাল। দেন হচ্ছে ইট ডিপেন্ডস অন দ্য নেচার অফ দ্য ম্যাটেরিয়াল, অর্থাৎ ম্যাটেরিয়ালের নেচারের উপরে নির্ভর করে। সেই কারণে আমরা এটাকে এইভাবে লিখি যে আর সমান হচ্ছে রো এল ভাগ হচ্ছে এ। এবং ইট অলসো এফেক্টস দ্য কন্ডাক্টরস টেম্পারেচার, অর্থাৎ টেম্পারেচারটাকে আমরা কনস্ট্যান্ট যদি থাকে দেন এইরকম হয়ে থাকে, বাট যখন টেম্পারেচার বাড়ে সাধারণত তখন হচ্ছে কোন একটা ম্যাটেরিয়ালের রেজিস্ট্যান্সটাও হচ্ছে বাড়ে। এই হচ্ছে রেজিস্ট্যান্সের সাথে কোন একটা কন্ডাক্টরের লেন্থ এবং ক্রস সেকশনাল এরিয়ার সম্পর্ক। সো এটা প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি সত্য, আর প্রপোর্শনাল এল বা আর প্রপোর্শনাল 1/a এরকম থাকবে। সো আমাদেরকে দেখতে হবে যে কোনটা এখানে দেওয়া আছে, অথবা আমরা যদি এই সূত্রটা মনে রাখি আর সমান হচ্ছে রো এল ভাগ এ, এটা মনে রাখলেই আমরা খুব সহজে হচ্ছে সম্পর্কটা বুঝতে পারবো। দেন হচ্ছে এনার্জি সোর্স মানে হচ্ছে যে কোনো ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে আমরা একটু আগে দেখেছি সাধারণত এরকম হয়ে থাকে, ভোল্টেজ বা কারেন্ট সোর্স থাকে, দেন কিছু লোড থাকে, বা আমি যদি ভোল্টেজ সোর্সকে ভি দিই, এখানে এই রেজিস্ট্যান্সটাকে R1 বললাম, এটাকে R2 বললাম। সো এই যে ভোল্টেজ সোর্স বা কখনো কখনো আমরা কারেন্ট সোর্সও ব্যবহার করে থাকি। কারেন্ট সোর্সকে আমরা সাধারণত আই দ্বারা প্রকাশ করি। সো এই যে এনার্জি সোর্স যেগুলো আছে, এই এনার্জি সোর্সগুলো দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আর একটা হচ্ছে ডিপেন্ডেন্ট। সো ইন্ডিপেন্ডেন্ট বা ডিপেন্ডেন্ট মানে হচ্ছে মূলত ভোল্টেজ এবং কারেন্ট সোর্সই। সো এই ভোল্টেজ সোর্স, ইন্ডিপেন্ডেন্ট সোর্স মানে হচ্ছে দুইটা, হয় ভোল্টেজ সোর্স হবে অথবা হচ্ছে কারেন্ট সোর্স হবে। আবার এই ইন্ডিপেন্ডেন্ট সোর্সটাকেও দুই রকম হইতে পারে, আইডিয়াল এবং হচ্ছে প্র্যাকটিক্যাল। আইডিয়ালি আমরা চিন্তা করি এটার মধ্যে ইন্টারনাল কোনো রেজিস্ট্যান্স নাই, বাট প্র্যাকটিক্যালটাই হচ্ছে যেটা বাস্তবসম্মত, যে কোনো ক্ষেত্রেই হচ্ছে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে। এবং ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে আমরা একটু আগে জেনেছি ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা সিরিজে থাকবে। যদি কারেন্ট সোর্স হয় দেন কারেন্ট সোর্স হলে আমার ইন্টারনাল রেজিস্ট্যান্সটা প্যারালালি কানেক্ট থাকবে। ওকে, দেন ডিপেন্ডেন্ট সোর্স আবার সাধারণত চার রকমের হয়ে থাকে। ভিএস মানে হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স, ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। সো কোনটা কি আমরা এখানে যদি একটু দেখি, যখন হচ্ছে এরকম ডিপেন্ডেন্ট সোর্স থাকে তখন এটা সাধারণত এই সিম্বলের মাধ্যমে হচ্ছে প্রকাশ করা হয়। এখন আমরা যেটা বলেছি এইটাকে এই সিম্বল যেটা আপনারা দেখতে পাচ্ছি এটাকে বলা হয় ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। মানে হচ্ছে
এখানে হচ্ছে আমরা দেখি বাহিরে হচ্ছে প্লাস এবং মাইনাস সিম্বল দেওয়া আছে এবং ভিতরে হচ্ছে প্লাস এবং মাইনাস সিম্বল দেওয়া আছে। সো নামটা আমরা কিভাবে করব, নামকরণ করা হয় মূলত বাহিরে যে সিম্বলটা দেওয়া আছে সেইটা আমরা প্রথমে বলবো, তারপর হচ্ছে ভিতরের সিম্বলটা। বাহিরে যেহেতু প্লাস মাইনাস আছে, আমরা আজকের ক্লাসে একটু আগে জেনেছি ভোল্টেজ সোর্সকে প্লাস এবং মাইনাস সিম্বল দিয়ে আমরা প্রকাশ করে থাকি। সো যেহেতু বাহিরে প্লাস মাইনাস আছে তার মানে এটা একটা ভোল্টেজ কন্ট্রোলড, দেন ভিতর যেহেতু প্লাস মাইনাস এই জন্য আমরা এটাকে বলবো ভোল্টেজ কন্ট্রোলড ভোল্টেজ সোর্স। এইখানে যদি দেখি এখানেও বাহিরে কি দেখতে পাচ্ছি প্লাস এবং মাইনাস দেওয়া আছে, তা যেহেতু বাহিরে প্লাস মাইনাস দেওয়া আছে তার মানে এটা হচ্ছে ভোল্টেজ কন্ট্রোলড। এবার দেখি হচ্ছে তীর চিহ্ন আছে, আমরা জানি তীর চিহ্ন মানে হচ্ছে কারেন্ট সোর্স, সো এই জন্য আমরা এটাকে বলবো ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। দেন এইখানে বাহিরে হচ্ছে আই লেখা আছে, বা এটা এইরকম ভাবেও হইতে পারতো। সো এই সিম্বল অথবা যেহেতু আই লেখা আছে তার মানে এটা হচ্ছে কারেন্ট কন্ট্রোলড, ভিতর যেহেতু প্লাস মাইনাস আছে তার মানে কারেন্ট কন্ট্রোলড ভোল্টেজ সোর্স। দেন এখানে হচ্ছে বাহিরে আই অথবা এরকম সিম্বল দেওয়া থাকবে, এই যেখানে দেওয়া আছে আই দেওয়া আছে, তার মানে আমরা এটাকে বলবো কারেন্ট কন্ট্রোল, যেহেতু ভিতরে অ্যারো চিহ্ন দেওয়া আছে তার মানে কারেন্ট কন্ট্রোলড কারেন্ট সোর্স। সো এখানে একটু বলা আছে ফার্স্ট টেক দ্য আউটার সিম্বল দেন ইন্টারনাল সিম্বল, অর্থাৎ বাইরে যে সিম্বলটা আছে সেটা আমরা শুরুতে বলবো, দেন ভিতরের সিম্বলটা। তার মানে যেহেতু বাইরে প্লাস মাইনাস মানে ভোল্টেজ কন্ট্রোল, ভিতরে প্লাস মাইনাস তার মানে ভোল্টেজ কন্ট্রোল ভোল্টেজ সোর্স। এটাও যেহেতু প্লাস মাইনাস আছে তার মানে ভোল্টেজ কন্ট্রোল কারেন্ট সোর্স। এইটা হচ্ছে এরকম অ্যারো চিহ্ন দেওয়া থাকবে বা হচ্ছে আই বলা থাকবে, সেটা দেখে আমরা বুঝে নিব যে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স আর এটা হচ্ছে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। দেন আমরা হচ্ছে যখন হচ্ছে যেগুলো সার্কিট অ্যানালাইসিস করি তখন সেখানে আমরা সাধারণত দেখে থাকি যে অ্যাভারেজ পাওয়ার থাকে অথবা হচ্ছে অ্যাভারেজ পাওয়ার থাকে অথবা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার থাকে। সো এই মেজারমেন্টগুলো কিভাবে করে আমরা সেইটা একটু জানার চেষ্টা করি। সো অ্যাভারেজ পাওয়ার মানে হচ্ছে মিন ভ্যালু অফ দ্য ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ওভার ওয়ান কমপ্লিট সাইকেল অফ অ্যান অল্টারনেটিং কোয়ান্টিটি। অর্থাৎ অ্যাভারেজ পাওয়ার বা হচ্ছে আমরা যেটাকে বলি হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার, এই কনসেপ্টগুলো হচ্ছে আসে মূলত যখনই হচ্ছে এসি পাওয়ার বা এসি ভোল্টেজ কারেন্টকে আমরা মেজার করব। সো এসি কারেন্ট বা এসি ভোল্টেজ মানে হচ্ছে সে প্রতি মুহূর্তে হচ্ছে ডিরেকশন চেঞ্জ করে। আমি যদি এটাকে সময় বলি এবং এটা যদি ভোল্টেজ হয় তাহলে এরকম প্রতিনিয়ত হচ্ছে সে ডিরেকশন চেঞ্জ করে। অ্যাভারেজ পাওয়ার হচ্ছে মিন ভ্যালু অফ দ্য ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার। ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার কোনটা? ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার মানে হচ্ছে কোনো একটা সময়ে ভোল্টেজ এবং কারেন্টের যে মাল্টিপ্লিকেশন সেটাকে বলা হয় ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার। অর্থাৎ তোমার একটা নির্দিষ্ট সময়, এই কারণে যেহেতু একটা নির্দিষ্ট সময়ের কথা বলছে এই কারণে আমরা ভোল্টেজটাকে টাইমের রেসপেক্টে লিখি এবং কারেন্টটাকে হচ্ছে টাইমের রেসপেক্টে লিখেছি, এইটাকে বলা হয় হচ্ছে ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার। এখন অ্যাভারেজ পাওয়ারটা হচ্ছে মিন ভ্যালু অফ ইনস্ট্যান্টিনিয়াস পাওয়ার, তার মানে এইটার ইনস্ট্যান্ট মিন ভ্যালু। এখন মিন ভ্যালুটা কিভাবে আমরা লিখব? মিন ভ্যালুটাকে আমরা আমরা সাধারণত এইভাবে বলি যে VRMS, মানে হচ্ছে RMS মানে হচ্ছে রুট মিন স্কয়ার সো এই আরএমএস বা হচ্ছে অ্যাভারেজ ভ্যালুটাকে আমরা হচ্ছে সাধারণত VRMS এবং অ্যাভারেজ কারেন্ট যেটা সেটাকে IRMS বলি। এই অ্যাভারেজ ভোল্টেজটা হচ্ছে এই যে আমার এটা যদি ভোল্টেজ হয় সেই ভোল্টেজের যে পিক যে ভ্যালুটা আছে সেইটাকে আমরা হচ্ছে √2 দিয়ে ভাগ করব। অর্থাৎ আমি যদি একটু ক্লিয়ার করে আঁকি, সো এইটা যদি আমার টাইম, এইটা যদি আমার ভোল্টেজ হয়, সো এইটা হচ্ছে আমার VM। এখন অ্যাভারেজ ভ্যালু মানে হচ্ছে এই যে VM যেটা আছে এটাকে আমি √ওভার দিয়ে যদি ভাগ করি তার মানে এইরকম কিছু একটা ভ্যালু পাবো, এটাই হচ্ছে আমার হচ্ছে VRMS। ঠিক একইভাবে আমরা যদি কারেন্টের কথা বলি, সো কারেন্টের ক্ষেত্রেও একই রকম, এটা টাইম, এটা যদি আমার কারেন্ট হয়, সো এইটা হচ্ছে আমার কারেন্টের পিক ভ্যালু, এটা √2 টাইমস, অর্থাৎ এটাকে যদি আমি √2 দিয়ে ভাগ করি তাহলে যেটা পাবো সেটাই হচ্ছে আমার IRMS। সো এইটা একটা কোশ্চেন হতে পারে যে নিচের কোনটা হচ্ছে অ্যাভারেজ পাওয়ার ফর্মুলা, সেটা হচ্ছে VRMS IRMS কস থিটা। কস থিটা কি? আমরা জানি কস থিটা মানে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, অথবা কস থিটা, এই থিটা মানে হচ্ছে
আমার যে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে ফেজ ডিফারেন্সটা থাকে সেইটা। সো আমরা একটু পরে এটা একটু ডিটেলস জানবো, শুধু এখন আপাতত ফর্মুলাটা মনে রাখি। অ্যাভারেজ পাওয়ার বা রিয়েল পাওয়ারটা হচ্ছে ভিআরএমএস আইআরএমএস কস থিটা। ভিআরএমএস মানে হচ্ছে ভোল্টেজের যে পিক যে ভ্যালুটা আছে সেটাকে রুট টু দিয়ে ভাগ করলে যে ভ্যালুটা পাবো সেটা। আইআরএমএস কারেন্ট মানে বা এভারেজ কারেন্টটা হচ্ছে কারেন্টের যে পিক যে ভ্যালুটা আছে সেটাকে রুট টু দিয়ে ভাগ করে যে মানটা পাবো সেটা। এবং থিটা মানে হচ্ছে ফেজ অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। এবং এটাকে আমরা হচ্ছে কস থিটা দিয়ে লিখবো, তখনই আমরা হচ্ছে অ্যাভারেজ পাওয়ারটা পাবো। আর কস থিটা মানে হচ্ছে মূলত পাওয়ার ফ্যাক্টর। এবং সো এটা বলতে পারি যে কস থিটা মানে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এবং এই পাওয়ার ফ্যাক্টরের মানটা হচ্ছে সাধারণত 0 থেকে 1-এর মধ্যে হয়ে থাকে। এই থিটাটা যদি 0 হয় তার মানে হচ্ছে আমার লোডটা হচ্ছে পিওরলি রেজিস্টিভ, অর্থাৎ রেজিস্টিভ লোডের ক্ষেত্রেই হচ্ছে আমার রেজিস্টিভ লোডের ক্ষেত্রে হচ্ছে আমার হচ্ছে অ্যাঙ্গেলটা হচ্ছে 0 হয়। অ্যাঙ্গেলটা যখন 0 হয় তখন হচ্ছে এটা হচ্ছে মূলত রেজিস্টিভ লোড হয়। আর রেজিস্টিভ লোডের ক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার যাবে। কিভাবে যাবে আমরা দেখতেই পাচ্ছি, যেমন বুঝতেই পারতেছি। এখানে যদি একটু লিখি যে পি মানে হচ্ছে ভিআরএমএস আইআরএমএস কস থিটা। এখন কস থিটার এই মানটা যদি এটা যদি 1 হয় তার মানে ভিআরএমএস আইআরএমএস এর উপরে মূলত হচ্ছে পাওয়ারটা ডিপেন্ড করছে। এবং কস থিটার মান যদি 0.95 হয় নিশ্চয়ই আমি পাওয়ারটা একটু কমে যাবে। সেই কারণে আমরা বলছি থিটাটা 0 হওয়া মানে হচ্ছে কস থিটার মানটা হচ্ছে 1, সেক্ষেত্রে হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার হবে। আর থিটাটা যদি 90 ডিগ্রি হয় তার মানে আমার হচ্ছে লোড হবে পিওরলি রিঅ্যাক্টিভ, অর্থাৎ সেটা হচ্ছে ক্যাপাসিটি বা ইন্ডাকটিভ এই টাইপের হবে। এবং পাওয়ারকে আমরা সাধারণত হচ্ছে ওয়াটে হচ্ছে পরিমাপ করে থাকি। ওয়াট বা কিলোওয়াট, অনেক বেশি পরিমাণ যদি পাওয়ার হয় তখন সেটাকে আমরা হচ্ছে কিলোওয়াট বা মেগাওয়াট হচ্ছে পরিমাপ করে থাকি। সো যেটা আমরা জানলাম যে থিটা 0 মানে পিওরলি রেজিস্টিভ, আর থিটা 0 মানে হচ্ছে পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে 1। কিভাবে 1 হইলো? কারণ আমরা জানি যে পাওয়ার ফ্যাক্টর মানেই হচ্ছে কস থিটা। এখন কস থিটা যদি 0 হয়, কস 0 ডিগ্রি আমরা জানি কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, তার মানে পাওয়ার ফ্যাক্টরটা কত? 1। আর পাওয়ার ফ্যাক্টর 1 মানে হচ্ছে পিওরলি রেজিস্টিভ। পাওয়ার ফ্যাক্টরটা যদি লেস দেন 1 হয় তার মানে ইন্ডাকটিভ অথবা হচ্ছে ক্যাপাসিটিভ হবে। সো যেটা প্রশ্ন হতে পারে এখান থেকে যে নিচের কোনটি হচ্ছে পাওয়ার ফ্যাক্টর, তার মানে আমরা দেখবো অপশনে কি আছে। কস এরকম হতে পারে কস থিটা, দেন সাইন থিটা, দেন হচ্ছে টেন থিটা। মানে কস থিটা যেটা সেটাই হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এবং এরকম হতে পারে যে পাওয়ার ফ্যাক্টরের ম্যাক্সিমাম মানটা কত সেটা আমরা জানি 1, এবং সর্বনিম্ন মান কত? সর্বনিম্ন মানটা হচ্ছে 0। সো পাওয়ার ফ্যাক্টর আমরা অলরেডি একটু আলোচনা করেছি। পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে ফেজ ডিফারেন্সটা থাকে সেটাই হচ্ছে মূলত হচ্ছে পাওয়ার, সেই সেই অ্যাঙ্গেলটার কস কস ভ্যালুটাকেই বলা হয় হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এই পাওয়ার ফ্যাক্টরটাকে আমরা চাইলে পাওয়ারের রেসপেক্টও সংজ্ঞাটা দিতে পারি। আমরা একটু যদি দেখি, দ্য পাওয়ার ফ্যাক্টর ইজ ডিটারমাইন্ড বাই দ্য কোসাইন অফ দ্য ফেজ অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ অ্যান্ড কারেন্ট। আমরা একটু আগে যেটা বলেছি যে পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে কোসাইন অ্যাঙ্গেল বিটুইন ভোল্টেজ এবং কারেন্টের যদি ফেজ ডিফারেন্স আছে সেইটা। এবং আমরা চাইলে এটাকে অন্য আরেকভাবে হচ্ছে বলতে পারি। তার আগে যদি বলি, আমরা যেটা জেনেছি যে পাওয়ার ফ্যাক্টরের মানটা 0 থেকে 1-এর মধ্যে হয়ে থাকে। তারপর হচ্ছে আমরা আরেকভাবে হচ্ছে পাওয়ার ফ্যাক্টরটাকে বলতে পাওয়ারের সাপেক্ষে, সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর ইজ ডিফাইন্ড এজ দ্য রেশিও অফ রিয়েল পাওয়ার টু অ্যাপারেন্ট পাওয়ার। অর্থাৎ এইরকম যে পাওয়ার ফ্যাক্টর দেখতে পাচ্ছেন, পাওয়ার ফ্যাক্টর সমান কস থিটা, অথবা আমরা চাইলে পাওয়ার ফ্যাক্টরটাকে এইভাবে লিখতে পারি যে রিয়েল পাওয়ার ভাগ হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। সো রিয়েল পাওয়ার কোনটা? রিয়েল পাওয়ার মানে আমরা একটু আগে যেটা দেখেছিলাম যে অ্যাভারেজ পাওয়ার। অ্যাভারেজ পাওয়ার বা রিয়েল পাওয়ার একই জিনিস। এবার তাহলে অ্যাপারেন্ট পাওয়ার কোনটা? সো আমরা একটু দেখি এখানে। সো পাওয়ারের ক্ষেত্রে 3টা পাওয়ার হচ্ছে রিয়েল পাওয়ার কিংবা অ্যাপারেন্ট পাওয়ার, আরেকটা পাওয়ার হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। এটাকে বলা হয় হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেল বলা হয়। অর্থাৎ এই যে 3টা পাওয়ার, রিয়েল পাওয়ার বা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার অথবা অ্যাপারেন্ট পাওয়ার, এই পাওয়ারগুলোর মধ্যে সম্পর্কটা কী রকম? সো আমরা এক্স এক্সিস বরাবর হচ্ছে সাধারণত হচ্ছে রিয়েল পাওয়ারটাকে লিখি। এবং এই যেটা দেখতে পাচ্ছি আমরা লম্বালম্বিভাবে হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ারটা থাকে। এবং
অতিভুজ বরাবর হচ্ছে মূলত অ্যাপারেন্ট পাওয়ারটা। আমি যদি আবার একটু আঁকি, এক্স এক্সিস বরাবর হচ্ছে রিয়েল পাওয়ার, দেন ওয়াই এক্সিস বরাবর হচ্ছে রিয়েল পাওয়ার, ওয়াই এক্সিস বরাবর হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার, এবং অতিভুজ বরাবর যেটা সেটা হচ্ছে আমার অ্যাপারেন্ট পাওয়ার। সো আমরা একটু এখান থেকে যদি একটু বোঝার চেষ্টা করি, রিয়েল পাওয়ার মানে হচ্ছে যেই পাওয়ারটা মূলত আমার লোড কনজিউম করে, অর্থাৎ যেটা আমার মূলত কাজে লাগে সেটাই হচ্ছে মূলত আমার হচ্ছে রিয়েল পাওয়ার। আর হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ারটা হচ্ছে আমার যেইটা আসলে হচ্ছে কোনো কাজে লাগে না, আমরা এটাকে এইভাবে বলতে পারি, সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। আর অ্যাপারেন্ট পাওয়ার কোনটা? অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে মূলত হচ্ছে রিয়েল পাওয়ার এবং রিঅ্যাক্টিভ পাওয়ারের যে যোগফল বা দুটা কম্বিনেশন আমরা বলতে পারি। আচ্ছা, এইটাকে যেহেতু কম্বিনেশন বলছি, তার মানে আমরা অ্যাপারেন্ট পাওয়ারটাকে আমরা টোটাল পাওয়ারও বলতে পারি। রিয়েল পাওয়ার যেটা, রিয়েল পাওয়ারটা যেহেতু হচ্ছে ভিআই কস থেটা, যেহেতু তার মানে ভোল্টেজ এবং কারেন্ট, তার মানে এটা আমরা পাবো হচ্ছে ওয়াট, কিংবা আমরা বলতে পারি এটার একক হচ্ছে কিলোওয়াট। রিঅ্যাক্টিভ পাওয়ার যেটা, রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে আমরা সাধারণত হচ্ছে ভার, VAR অথবা KVAR এককে প্রকাশ করে থাকি। এবং অ্যাপারেন্ট পাওয়ার যেটা, সেটাকে আমরা সাধারণত হচ্ছে KVA এককে, অর্থাৎ ভোল্টেজ। অ্যাপারেন্ট পাওয়ারটা মূলত হচ্ছে ভোল্টেজ এবং কারেন্ট এর মাল্টিপ্লিকেশন। রিয়েল পাওয়ার যেহেতু কস থিটা থাকে, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরটা থাকে, অ্যাপারেন্ট পাওয়ারের মধ্যে হচ্ছে পাওয়ার ফ্যাক্টরটা নাই, তার মানে ভোল্টেজ আর কারেন্টকে গুণ করছি, এই জন্য ভোল্টেজ এবং অ্যাম্পিয়ার, অর্থাৎ ভোল্টেজ এবং কারেন্ট আসছে। এখন যখন আমার হচ্ছে এই পাওয়ারটা অনেক বেশি, তখন আমরা সেটাকে সাধারণত হচ্ছে KVA বা MVA এই এককগুলোতে প্রকাশ করে থাকি। সো এইটা একটা প্রশ্ন হতে পারে যে পাওয়ার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এক্স এক্সিস বরাবর হচ্ছে কোন পাওয়ারটাকে প্রকাশ করা হয়। সো এক্স এক্সিস বরাবর হচ্ছে রিয়েল পাওয়ার, ওয়াই এক্সিস বরাবর হচ্ছে আমার রিঅ্যাক্টিভ পাওয়ার, এবং হচ্ছে অতিভুজ বরাবর হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। সো যের জন্য আমরা এই আলোচনা করছি সেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে রিয়েল পাওয়ার ভাগ হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। সো আমরা যদি এইখানে দেখি, এটা যদি আমরা হচ্ছে যে কোনো হচ্ছে সফট ড্রিঙ্কস, কোক বা এরকম কোনো কিছু আমরা যদি চিন্তা করি, সেটা যখন আমরা হচ্ছে কোনো একটা গ্লাসের মধ্যে যখন এটাকে ঢালি, তখন উপর হচ্ছে এরকম বুদবুদ বা ফেনার মতো তৈরি হয়, এবং একটা সময় পরে হচ্ছে এই বুদবুদের পরিমাণটা হচ্ছে কমে যায়। সো আমরা এইখান থেকে একটু যদি বোঝার চেষ্টা করি, এবং আমরা সাধারণত এই অংশটাকে হচ্ছে গ্রহণ করে থাকি, বুদবুদটা আসলে ওইভাবে আমার কোনো কাজে আসে না। সো এই যে অংশটা আমরা গ্রহণ করছি সেটাকে আমরা বলতে পারছি রিয়েল পাওয়ার, আমরা যদি পাওয়ার রেসপেক্টে বলি। এবং আমি একটু আগে বলছিলাম যে হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ারটা আমার ওইভাবে কোনো কাজে লাগে না, এই বুদবুদটা আসলে আমার খুব একটা কাজে লাগে না, এইটাকে আমরা বলি হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। এবং এই দুইটা মিলে পুরাটাই তো আসলে হচ্ছে আমার কোকের বা হচ্ছে যে সফট ড্রিঙ্কস বলছি, সেই সফট ড্রিঙ্কসের মধ্যে পুরো জিনিসটাই ছিল, এই দুইটাই মিলে হচ্ছে আমার মূলত অ্যাপারেন্ট পাওয়ার। সো আমরা একটু আগে যেটা বলছিলাম যে অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে কম্বিনেশন অফ রিয়েল পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ার, আমরা এখান থেকে সেটা বুঝতে পারছি। এবং আমার হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে আমরা গ্রহণ করি হচ্ছে মূলত রিয়েল পাওয়ার বা হচ্ছে নিচের যে অংশটুকু, এবং যেটা আমার কাজে লাগে না সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। এখন যদি আমি বলি, আমরা নিশ্চয়ই চাইবো এই বুদবুদের পরিমাণটা যত কম হয় ততই হচ্ছে ভালো, কারণ আমার যেহেতু এটা কাজে লাগছে না। তার মানে হচ্ছে আমরা সবসময় চাইবো আমার রিয়েল পাওয়ার যেটা, সেটা যাতে করে বেশি হয় এবং রিঅ্যাক্টিভ পাওয়ারটা যাতে কম হয়। সো এখানে হচ্ছে গ্রাফিক্যালি সেই জিনিসটা আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। রিয়েল পাওয়ার মানে হচ্ছে VI cos থিটা এইটা, আর রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে আমরা এইভাবে লিখতে পারি চাইলে VI sin থিটা, এবং অ্যাপারেন্ট পাওয়ারটা হচ্ছে VI। এখন রিয়েল পাওয়ারটাকে সাধারণত হচ্ছে P দ্বারা প্রকাশ করা হয়, রিঅ্যাক্টিভ পাওয়ারটাকে সাধারণত হচ্ছে কিউ দ্বারা প্রকাশ করা হয়, এবং অ্যাপারেন্ট পাওয়ারটাকে এস দ্বারা প্রকাশ করা হয়। সো এটা যেহেতু হচ্ছে 90 ডিগ্রি, আমরা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী জানি এস স্কোয়ার সমান হচ্ছে পি স্কোয়ার প্লাস হচ্ছে কিউ স্কোয়ার, অথবা এস আমরা এটা এইভাবে লিখতে পারি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সো এইখান থেকে হচ্ছে এরকম প্রশ্ন আসতে পারে যে পাওয়ার ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কোনটি সত্য। সো এরকমভাবে একটা ট্রায়াঙ্গেল দিয়ে এরকম আসতে পারে। সো আমরা একটু মনে রাখবো যে রিয়েল পাওয়ারটা হচ্ছে VI cos থিটা, রিঅ্যাক্টিভ পাওয়ার VI sin থিটা, এবং অ্যাপারেন্ট পাওয়ারটা হচ্ছে VI। সো আমরা এখানে সিম্পল এই টাইপের প্রশ্ন থাকতে পারে। একটা প্রবলেম এখানে দেখতে পাচ্ছেন, গিভেন এ সার্কিট উইথ অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে 600 VA, রিয়েল পাওয়ার হচ্ছে 300 ওয়াট, ক্যালকুলেট দ্য পাওয়ার ফ্যাক্টর। সো আমরা জেনেছি যে পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে
কস থেটা। সো আমার তো আসলে এখানে অ্যাঙ্গেল দেওয়া নাই, তার মানে কস থেটার আমার এখানে কোনো কাজে আসবে না। তবে আমাকে পাওয়ার ফ্যাক্টরটা হিসাব করতে হবে কিভাবে। পাওয়ার ফ্যাক্টর আমরা জেনেছি, পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে রিয়েল পাওয়ার ভাগ হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। সো আপনার রিয়েল পাওয়ার কত দেওয়া আছে, রিয়েল পাওয়ার হচ্ছে 300, অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে 600, তার মানে হচ্ছে 0.5। ওকে, দেন এখানে আরেকটা এক্সাম্পল দেওয়া আছে। একটা সার্কিটের মধ্যে রিয়েল পাওয়ার 12 ওয়াট আর রিয়েক্টিভ পাওয়ার হচ্ছে 5 VAR, ক্যালকুলেট অ্যাপারেন্ট পাওয়ার এবং পাওয়ার ফ্যাক্টর। আমরা যেটা জেনেছি রিয়েল, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, রিয়েল পাওয়ার কত 12, রিয়েক্টিভ পাওয়ার হচ্ছে কত 5। সো পিথাগোরাস উপপাদ্য না ইউজ করে আপনারা হয়তো জানেন যে 5 12 হলে এটা হচ্ছে 13 হবে, আর যদি না জানেন তাতে কোনো অসুবিধা নাই। এটা আমরা জানি কি হবে, √5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার, 5 5 25, 12 12 হচ্ছে 144, কত 13। সো আপনি এইভাবে ক্যালকুলেশন করে বের করতে পারেন। দেন পাওয়ার ফ্যাক্টর, আমি যেহেতু রিয়েল পাওয়ার আমার দেওয়াই আছে, আমি অ্যাপারেন্ট পাওয়ার পেয়ে গেছি, তার মানে জানি পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে রিয়েল পাওয়ার ভাগ হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। রিয়েল পাওয়ার কত 12 আর অ্যাপারেন্ট পাওয়ার আমরা পেয়েছি 13, তার মানে 12 ভাগ 13, যেটা পাবো 0.923, এটাই হচ্ছে আমার পাওয়ার ফ্যাক্টর। সেরকম সিম্পল কিছু ম্যাথমেটিক্স থাকতে পারে, আমি জানি না আপনারা বুঝতে পেরেছেন কিনা। যদি বুঝতে অসুবিধা হয় আমাদেরকে অবশ্যই বলবেন। এই বিষয়গুলো খুবই সিম্পল, আপনারা আগেই পড়ে এসেছেন দেখে আমি আসলে খুব একটা ডিটেলসে যাচ্ছি না। বাট যদি বুঝতে কোনো কনফিউশন থাকে অবশ্যই বলবেন, আমি আরেকটু সময় নিয়ে অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে ক্লিয়ার করে দেওয়ার জন্য। বাট আপনারা অবশ্যই জানাবেন বুঝতে পেরেছেন কিনা, এবং এই টাইপের ম্যাথমেটিক্স থাকার খুব সম্ভাবনা আছে। সো একটু প্র্যাকটিস করে নেবেন আপনারা সবাই। দেন ডিসি সিস্টেমের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টর আছে কিনা। পাওয়ার ফ্যাক্টর মানে আমরা জেনেছি যে পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে কস থিটা, আমরা এইভাবে বলতে পারি, অথবা পাওয়ার ফ্যাক্টর মানে আমরা বলতে পারি রিয়েল পাওয়ার ভাগ হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। এখন ডিসি পাওয়ার ক্ষেত্রে কি হয়, ডিসির ক্ষেত্রে আসলে যেহেতু ফেজ অ্যাঙ্গেল থাকে না, আমরা একটু আগে জেনেছি যে ডিসি মানে হচ্ছে এইরকম সময়ের সাথে সাথে ভোল্টেজের ম্যাগনিটিউড বা হচ্ছে ভোল্টেজ বা কারেন্টের হচ্ছে ডিরেকশন চেঞ্জ হয় না। ডিরেকশন যেহেতু চেঞ্জ হয় না, তার মানে আমরা বলতে পারি ফেজ ডিফারেন্স কত, ফেজ ডিফারেন্স 0, যা 0 মানে পাওয়ার ফ্যাক্টর কত 1। সো এটা একটা কোশ্চেন হতে পারে যে একটা ডিসি সিস্টেমের ক্ষেত্রে পাওয়ার ফ্যাক্টরটা কত, সেটা হচ্ছে 1, বা ডিসি সিস্টেমের ক্ষেত্রে যদি বলা হয় ফেজ ডিফারেন্সটা কত, আমরা বলবো সেটা হচ্ছে 0। সো তাহলে রিয়েল পাওয়ার কত হবে, ভিআই হবে, অ্যাপারেন্ট পাওয়ারটাও ভিআই হবে, তার মানে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কত ভিআই ভাগ হচ্ছে ভিআই 1, অথবা আপনি এইভাবেও বলতে পারেন যে যেহেতু ভোল্টেজ এবং কারেন্ট হচ্ছে সবসময় হচ্ছে একই লাইনে সামনের দিকে অগ্রসর হয়, তার মানে কোনো ফেজ ডিফারেন্স নাই, তার মানে ফেজ ডিফারেন্সটা কত 0, আর cos 0 ডিগ্রি মানে হচ্ছে 1, এভাবে আমরা বলতে পারি। তার মানে আমরা যেটা কনক্লুশন ড্র করতে পারি যে পাওয়ার ফ্যাক্টর ফর ডিসি সার্কিটের জন্য হচ্ছে অলওয়েজ কত 1। ওকে, এবার আমরা একটু যেহেতু সার্কিট অ্যানালাইসিস করবো, সো আমাদেরকে সার্কিট অ্যানালাইসিস করার জন্য প্রথমে হচ্ছে নোড কি জিনিস, সেই নোডের সাথে একটু পরিচিত হতে হবে। নোড মানে হচ্ছে আমরা একটু এইভাবে যদি চিন্তা করি, এটা একটা রেজিস্ট্যান্স, এটা আরেকটা রেজিস্ট্যান্স, এটা হচ্ছে একটা কারেন্ট সোর্স। সো নোড মানে হচ্ছে আমি এগুলোকে এটা এটা এইভাবে আছে, আমি যদি এদিকে জোড়া লাগাই, তার মানে আমি হচ্ছে এইভাবে যখন জোড়া লাগাইলাম, দেন এই প্রান্তটাকে এখানে জোড়া লাগাইলাম। নোড মানে হচ্ছে একাধিক ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস যদি কোনো একটা জায়গায় হচ্ছে যুক্ত হয়, তখন সেটাকে বলা হয় হচ্ছে নোড। এটা কাইন্ড অফ আমরা হচ্ছে রেলের জংশন বলি, বা হচ্ছে 3টা বা 4টা রাস্তা, অনেক সময় এরকম হয় না যে কোনো একটা জায়গা থেকে হচ্ছে কোন একটা জায়গা এইরকম যে এদিক থেকে একটা রাস্তা এসে এদিকে এখানে মিলিত হয়েছে, দেন আপনি এদিক দিয়ে এসে এদিকে যাইতে পারবেন, অথবা এদিক দিয়ে সেই দিকে যেতে পারবেন, অথবা এদিক দিয়ে সেই দিক দিয়ে যাইতে পারবেন। এই যে 3টা 4টা বা 5টা রাস্তা যে মিলন স্থল, সেই জিনিসটাকে আমরা হচ্ছে জংশন বলি, বা এটা রেল স্টেশন রেল লাইনের ক্ষেত্রে আমরা খুব বেশি ব্যবহার করে থাকি জংশন শব্দটা। সেই জংশনটাই হচ্ছে মূলত হচ্ছে নোড। সো আমরা যদি ইলেকট্রিক্যাল সার্কিটের রেসপেক্টে বলি, তার মানে আমরা বলবো এরকম যে নোড মানে হচ্ছে যেখানে হচ্ছে একাধিক ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস এক জায়গায় যেই জায়গাটা মিলিত হয় সেটাই হচ্ছে আমার
নোড। আমি যদি এখান থেকে একটু পড়ি, নোড ইজ এ পয়েন্ট হোয়ার, যেখানে টার্মিনাল অফ টু অর মোর সার্কিট এলিমেন্টস আর কানেক্টেড টুগেদার। টার্মিনাল মানে হচ্ছে প্রান্ত, যেমন এই যে R1 যে রেজিস্ট্যান্সটা আছে এটার একটা প্রান্ত এখানে আসছে, দেন হচ্ছে R3 যে রেজিস্ট্যান্সটা আছে সেটা হচ্ছে এখানে আসছে। এখন আপনি চাইলে এটারে একসাথেও জোড়া লাগাই দিতে পারেন, কিংবা এই যে কারেন্টটা যেটা আছে সেইটাকেও আপনি এইখানে হচ্ছে এনে দিতে পারেন। তার মানে এই যে তিনটা আমার হচ্ছে কম্পোনেন্টস, ইলেকট্রিক্যাল সার্কিট কম্পোনেন্টস এক জায়গায় যুক্ত হয়েছে, এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে একটা নোড। দেন এইখানে যদি আমরা একটু আসি, আবার একটা ভোল্টেজ সোর্সের একটা টার্মিনাল এখানে আসছে, R1 যে রেজিস্ট্যান্স আছে তার একটা টার্মিনাল এখানে আসছে, তার মানে এটা হচ্ছে আরেকটা নোড। তার মানে এই যে সার্কিটটা দেখতে পাচ্ছি এখানে, এটা হচ্ছে আমি বলে নোড 1, এইটাকে আমরা বলতে পারি হচ্ছে নোড 2, এইটাও কিন্তু এইখানে চলে আসবে, যেহেতু হচ্ছে তিনটা একই জায়গায় আছে বলতে পারি। আর হচ্ছে নিচে দেখুন এইটা 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 এই সবগুলো হচ্ছে এক জায়গায় আসছে। সো নিচে যেটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে রেফারেন্স নোড, নিচেরটাকে আমরা বলবো হচ্ছে রেফারেন্স নোড, আর উপরে যেটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে প্রিন্সিপাল প্রিন্সিপাল নোড বলি, আর নিচে যেটা আছে সেটা হচ্ছে রেফারেন্স নোড। এখন আপনি চাইলে এইটাকে, যেহেতু নোড মানে হচ্ছে একটা জায়গা, সো আমরা চাইলে এটাকে এইভাবে হচ্ছে আঁকতে পারতাম সার্কিটটাকে চাইলেই। দেখুন এইটা হচ্ছে R2, দেন এইটা হচ্ছে R3, অর্থাৎ এক জায়গাতে সবগুলো আসছে, আর এই মাথাটা হচ্ছে সবারই এক জায়গায় আসছে। সো দেখুন এই যে R2 বা R3 বা I, দেখুন R2 বা R3 বা I একই জায়গায় আসছে। এই যে কমন যে প্রান্তটা আছে সেটাকে জংশন, বা আমরা সার্কিটের ক্ষেত্রে এটাকে আমরা বলবো হচ্ছে নোড। সেরকম কোন একটা সার্কিট দিয়ে প্রশ্ন হইতে পারে যে এখানে কয়টা নোড আছে, তখন এখানে নোড আছে টোটাল হচ্ছে 3টা, রেফারেন্স নোড অবশ্যই থাকবে, আর প্রিন্সিপাল নোডগুলো 1 2 3 এরকম হতে পারে। সো আমরা একটু আগে আমি এখানে যেটা এঁকেছি, আপনি চাইলে এইটাকে এইভাবে হচ্ছে আঁকতে পারেন। মোট কথা হচ্ছে কমন প্রান্তগুলোকে এক জায়গায় আপনি নিয়ে আসবেন, সেটাকে আমরা বলি হচ্ছে নোড। এবার আসি হচ্ছে কারশফস ল, খুবই বিখ্যাত সূত্র, আমরা সবাই হচ্ছে কারশফসের সূত্রের সাথে পরিচিত। কারশফসের 2টা সূত্র আছে, একটাকে আমরা বলি হচ্ছে KVL, আরেকটাকে বলি হচ্ছে KCL। KVL মানে হচ্ছে কারশফস ভোল্টেজ ল, KCL মানে হচ্ছে কারশফস কারেন্ট ল। সো কারশফস কারেন্ট ল, সো এটা প্রশ্ন হতে পারে যে কারশফসের ল কয়টা, সেটা হচ্ছে 2টা, একটা KVL একটা হচ্ছে KCL। শুরুতে আমরা হচ্ছে KCLটার সাথে একটু পরিচিত হই। দ্য অ্যালজেব্রিক সাম অফ অল কারেন্ট এন্টারিং অর লিভিং এ নোড ইজ 0। এটা খুবই সিম্পল, অর্থাৎ আমরা আবার একটু যদি পড়ি, দ্য অ্যালজেব্রিক সাম অফ অল কারেন্ট এন্টারিং অর লিভিং এ নোড ইজ 0। নোড তো আমরা জেনেছি, এইখানে দেখতে পাচ্ছেন এই যে I1 I2 I3 I4 I5 অনেকগুলো, এগুলোকে আপনি যদি রাস্তা চিন্তা করেন তাহলে সবগুলো রাস্তা একটা জায়গায় এসে মিলিত হয়েছে, যেই জায়গাটা মিলিত হয়েছে সেটাকে আমরা বলি জংশন, বাট সার্কিটের ক্ষেত্রে আমরা সেটাকে বলবো নোড। তার মানে এইখানে এইটা হচ্ছে আমার নোড। এখন খেয়াল করি I1 যে কারেন্ট সেটা কিন্তু আমার এই নোড থেকে বের হয়ে যাচ্ছে, I2 যে কারেন্ট সেটা আমার নোড থেকে বের হয়ে যাচ্ছে, I3 যে কারেন্ট সেটা আমার নোডে আসছে, I4 যে কারেন্ট সেটা আমার নোডে ঢুকতেছে, I5 যে কারেন্ট সেটা আমার নোডে ঢুকছে। কারশফস লটা হচ্ছে যেই পরিমাণ কারেন্ট ঢুকছে ঠিক সেই পরিমাণ কারেন্টে হচ্ছে বের হবে, অর্থাৎ যে কারেন্টগুলো ঢুকছে সেগুলোকে আমি এক পাশে লিখবো, যে কারেন্টগুলো বের হচ্ছে সেগুলোকে আমি আরেক পাশে লিখবো। ঢুকছে কে কে, আমরা যদি দেখি I3 ঢুকছে, I4 ঢুকছে, I5 ঢুকছে, তাহলে আমি এটাকে যদি এইভাবে লিখি I3 যোগ I4 যোগ I5 এক পাশে লিখবো, আর বের হচ্ছে কি I1 এবং I2, I1 যোগ I2 মাঝখানে সমান দিয়ে দিব। এটাই হচ্ছে কারশফস কারেন্ট ল। সো এটা এমসিকিউতে আসতে পারে, এরকম একটা নোড হয়তো দিয়ে দিবে, এরকম 3টা 4টা কারেন্ট দেওয়া থাকবে, আপনাকে হয়তো বলবে যে কারশফস ল এর ক্ষেত্রে নিচের কোনটি সত্য। সো আপনি শুধু হিসাব করবেন যে কি পরিমাণ কারেন্ট ঢুকতেছে আর কি পরিমাণ কারেন্ট বের হচ্ছে, যেগুলো ঢুকতেছে সেগুলো এক পাশে লিখবেন, সমান দিয়ে যেগুলো বের হচ্ছে সেগুলোকে আরেক পাশে লিখবেন। অথবা আপনি চাইলে এইভাবেও লিখতে পারেন, যেমন হচ্ছে যেই কারেন্ট I1টা কি হচ্ছে, I1টা বের হয়ে যাচ্ছে, সো যেগুলো বের হচ্ছে সেগুলোকে মাইনাস দিয়ে লিখলেন,
যেমন I1 মাইনাস I1 লিখলাম, I2টা বের হচ্ছে, তার মানে মাইনাস I2, যেটা ঢুকতেছে সেটাকে তাহলে প্লাস দিয়ে লিখবো I3, I4টা ঢুকতেছে I4, দেন I5, অথবা আপনি চাইলে এইভাবে লিখতে পারেন I3 I4 I5, ওই পাশে নিয়ে গেলে কি হবে I1 প্লাস হচ্ছে I2। আমার ধারণাটা বুঝতে পেরেছেন, বাট এই কনসেপ্টটা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। আমি যদি আবার এখানে একটু সিম্পলি করি, ধরেন এটাকে দিলাম I1, এটাকে নাম দিলাম হচ্ছে I2, আমি এইটাকে দিলাম হচ্ছে I3। সো এখানে একটু খেয়াল করেন, I1টা বের হয়ে যাচ্ছে, I2টা বের হয়ে যাচ্ছে, I3 ঢুকছে, তাহলে এটাকে আমরা কীভাবে লিখবো, যেগুলো ঢুকতেছে যে বের হয়ে যাচ্ছে যেগুলো, সেগুলোকে একসাথে লিখছে I1 প্লাস I2 সমান সমান যেটা ঢুকতেছে সেইটা, একই কথা। অথবা আপনি যদি I3 যেহেতু ঢুকতেছে সেটাকে আগে লিখেন, সমান সমান হচ্ছে যেগুলো বের হয়ে যাচ্ছে সেগুলোকে যোগ করব, তাহলে কি হবে I1 প্লাস হচ্ছে I2। এটাই হচ্ছে কারশফস কারেন্ট ল বা হচ্ছে KCL। এবার যদি হচ্ছে KVLটা আসি, KVL মানে হচ্ছে কারশফস ভোল্টেজ ল, সেটা হচ্ছে দ্য ভোল্টেজ ড্রপ অ্যারাউন্ড এ লুপ ইকুয়ালস দ্য অ্যালজেব্রিক সাম টোটাল অফ দ্য ভোল্টেজ ড্রপ অ্যাক্রস এভরি ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস লিঙ্কড ইন দ্য সেম লুপ ফর এনি ক্লোজ নেটওয়ার্ক অ্যান্ড ইজ ইকুয়াল টু 0। এটা একটু জটিল, আমি যদি সহজ করে বলি, কারশফস ভোল্টেজ লটা হচ্ছে কোনো একটা ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে যেই পরিমাণ সাপ্লাই থাকবে ঠিক সেই পরিমাণ সাপ্লাই হচ্ছে কনজিউম হবে। এখানে দেখি R1 R2 R3 এগুলো হচ্ছে আমার কিছু লোড, এই লোডগুলো হচ্ছে আমার ইলেকট্রিক্যাল এনার্জি বা এখানে ভোল্টেজটাকে হচ্ছে কনজিউম করবে। এখানে আমার সাপ্লাইটা কত 45 ভোল্ট, তার মানে হচ্ছে আমার সাপ্লাইটা হচ্ছে 45 ভোল্ট, এই ভোল্টেজটাকে কনজিউম করবে হচ্ছে এই তিনটা রেজিস্ট্যান্স। এইটাই হচ্ছে মূলত হচ্ছে কারশফস কারেন্ট ভোল্টেজ ল, অর্থাৎ যেই পরিমাণ ভোল্টেজ এখানে সাপ্লাই দেওয়া হবে ঠিক সেই পরিমাণ ভোল্টেজই হচ্ছে আমার এখানে কনজাম্পশন হবে। এখন এই KVL অ্যাপ্লাই করার জন্য আমাকে যেটা করতে হবে, KVL অ্যাপ্লাই করার জন্য আমার হচ্ছে এরকম একটা, এখানে বলাই আছে একটা লুপ মানে হচ্ছে এরকম একটা কমপ্লিট একটা পাথ, যার মধ্যে কোথাও কোনো হচ্ছে এরকম কোনো মানে এইরকম হওয়া যাবে না, পুরাটাই হচ্ছে ক্লোজ যদি হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে লুপ। সো এইটা আমরা দেখতেই পাচ্ছি, এটা একটা ক্লোজ একটা লুপ, এবং এইখানে সাপ্লাই হচ্ছে একটা, তার মানে 45 ভোল্ট যে সাপ্লাই আছে এই সাপ্লাইটা কনজিউম হবে কোথায়, এই রেজিস্ট্যান্স এবং এই রেজিস্ট্যান্স, অর্থাৎ এইখানে R1 এর এগেইনস্টে কিছু ভোল্টেজ এখানে ড্রপ হবে, আমরা যদি সেটাকে V1 বলি, R2 লোডের এগেইনস্টে কিছু ভোল্টেজ ড্রপ হবে, এটাকে আমরা V2 বলছি, R3 এর এগেইনস্টে কিছু ভোল্টেজ ড্রপ হবে, এটাকে যদি আমি V3 বলি, তার মানে 45 সমান হবে V1 প্লাস V2 প্লাস হচ্ছে V3। এইটাই হচ্ছে মূলত KVL। অথবা আপনি চাইলে এটাকে এইভাবেও লিখতে পারেন, যেহেতু আমরা জানি যে ভোল্টেজ সোর্সকে আমরা পোলারিটি দিয়ে লিখি, পোলারিটি মানে হচ্ছে প্লাস এবং মাইনাস সিম্বলের সাহায্যে। সো এটা যেহেতু একটা ক্লোজ লুপ, আমরা জানি কোনো একটা ক্লোজ লুপ হইলে সেটার মধ্য দিয়ে হচ্ছে কারেন্ট প্রবাহিত হয়। সো এটা যেহেতু ক্লোজ লুপ, কারেন্ট প্রবাহিত হবে। দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু R1 R2 R3 তিনটে হচ্ছে সিরিজে কানেক্টেড, তার মানে আমরা জানি সিরিজের মধ্যে হচ্ছে সবগুলোর মধ্যে দিয়ে একই পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে। সো আমি যদি ধরি যে এই দিক দিয়ে কারেন্টটা হচ্ছে I পরিমাণ কারেন্ট প্রবাহিত হচ্ছে, তার মানে হচ্ছে আমরা এটাকে কিভাবে করব, সো আমরা এইখানে আমরা মনে করছি এই দিক দিয়ে কারেন্টটা যাচ্ছে, তো যে এই দিক দিয়ে যেহেতু যাচ্ছে এই টার্মিনালটার নাম দিয়েছি আমি মাইনাস, এই টার্মিনালটা হচ্ছে প্লাস। এবার আসি লোডের ক্ষেত্রে যেই দিক দিয়ে কারেন্টটা ঢুকবে সেই টার্মিনালটাকে আমরা বলবো প্লাস, এবং পরে টার্মিনালটাকে বলবো আমরা মাইনাস। এই যে রেজিস্ট্যান্স R2 এখানে কারেন্টটা নিশ্চয়ই ঢুকবে এই দিক দিয়ে, তার মানে এইটা হচ্ছে প্লাস এইটা মাইনাস। ঠিক R3 ক্ষেত্রে যদি আসি, কারেন্টটা ঢুকবে এই দিক দিয়ে, তার মানে এটা প্লাস টার্মিনাল, এটা হচ্ছে মাইনাস টার্মিনাল। সো KVL এর জন্য আমরা এখানে যে কোনো একটা পোল বা টার্মিনাল ধরে আমরা এই ক্যালকুলেশন করতে পারি। যেমন আমি যদি মাইনাস ধরি, তার মানে -45, অর্থাৎ প্রথমটা ধরছি, তার মানে এখানে প্রথম সিম্বলটা কি, প্রথম সিম্বলটা হচ্ছে আমার প্লাস, তার মানে আমি এখানে লিখব কি প্লাস V1 প্লাস, এখানে প্রথম সিম্বলটা কি প্লাস, তার মানে হচ্ছে V2, এখানে প্রথম সিম্বলটা প্লাস V3, এই পুরোটা হচ্ছে কত হবে 0। অথবা আপনি চাইলে এটাকে এইভাবে লিখতে পারেন, আমরা জানি যে V সমান হচ্ছে কত IR, সো I মানে I, আরটা হচ্ছে আমার কত 5 প্লাস V2, তার মানে কারেন্ট কত I আর হচ্ছে আর কত 10,
প্লাস V3 কারেন্ট কত I, আর কত 7.5 সমান সমান হচ্ছে 0। সো এইটাকে যদি আমি ক্যালকুলেশন করি, আচ্ছা একটু করেই ফেলি, ক্যালকুলেশন যদি করি তাহলে কত হয় 5i 10i 7.5i সমান সমান হচ্ছে 45। তাহলে আমি যদি বলি i সমান কত, i সমান হচ্ছে এরকম 45 ভাগ হচ্ছে 15 যোগ 7.5 22.5। তাহলে আমার কারেন্টটা হচ্ছে 45 ভাগ 22.5 ও কারেন্ট হচ্ছে আমার 2। এখন আমরা যদি একটু খেয়াল করি, আমি যদি এই পাশে একটু লিখি, তার মানে দেখুন V1টা কত হবে, V1 মানে হচ্ছে IR1, সো I হচ্ছে 2, R1টা হচ্ছে আমার কত 5, তার মানে হচ্ছে আমার কত হবে 10 ভোল্ট। দেন V2 যদি আসি, তাহলে কারেন্ট তো সবসময় সেম কারেন্ট, টু কত 20, V3 কত 7.5 ইন্টু হচ্ছে 2, এটা কত 15। এখন আপনি দেখুন আমার সাপ্লাই ভোল্টেজটা কত ছিল 45 ভোল্ট। এই 45 ভোল্টে কিন্তু আমার তিনটা রেজিস্ট্যান্সের অ্যাপ্রোচে হচ্ছে আমার হচ্ছে ড্রপ হয়েছে, এবং V1 V2 V3 যদি তিনটা যোগ করেন তাহলে আপনি 45 ভোল্ট পাবেন। দেখুন 10 20 30 30 আর 15 কত 45, অর্থাৎ সাপ্লাই যেটা আছে সেইটাই হচ্ছে আমার হচ্ছে এই লোডের এগেনস্টে হচ্ছে এখানে ড্রপ হবে। আমার যদি এখানে দুইটা লোড থাকতো R1 R2 কিংবা R2 আর R3, তার মানে এই 45 ভোল্ট কিন্তু ড্রপ হইতো আমার এই দুইটা লোডের এগেনস্টে, তখন হয়তো কারেন্ট হচ্ছে বেড়ে যেত। সো এইটাই হচ্ছে মূলত কারশফস ভোল্টেজ লটাকে আমরা সহজ করে যদি বলি, সেটা হচ্ছে এরকম যে আমার সাপ্লাই যেটা থাকবে সেই সাপ্লাইটা হচ্ছে কনজাম্পশন হবে আমার যেখানে যে রেজিস্ট্যান্সগুলো থাকবে সেই রেজিস্ট্যান্সগুলোর এগেনস্টে, কিংবা আমরা বলতে পারি সাপ্লাই ভোল্টেজটা সমান সমান হচ্ছে ড্রপ ভোল্টেজ যেই লোডগুলো থাকবে এখানে সেগুলো। এবার হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন মানে হচ্ছে আমরা তো জেনেছি আমার ইলেকট্রিক্যাল সার্কিটের মধ্যে ভোল্টেজ সোর্স কিংবা কারেন্ট সোর্স সাধারণত থাকে অ্যাক্টিভ এলিমেন্ট হিসেবে। এখন কখনো কখনো দেখা যাচ্ছে আমার হয়তো সার্কিটের মধ্যে ভোল্টেজ সোর্স দেওয়া আছে, বাট এই ভোল্টেজ সোর্স দিয়ে আপনার ক্যালকুলেশন করাটা একটু জটিল হচ্ছে, তখন সেটাকে সেই ভোল্টেজ সোর্সটাকে আমরা হচ্ছে কারেন্ট সোর্সে কনভার্ট করি, কিংবা হয়তো কারেন্ট সোর্স দেওয়া আছে সেইটাকে আমরা হচ্ছে ভোল্টেজ সোর্সে কনভার্ট করি। ব্যাপারটা হচ্ছে অনেকটা এইরকম, আমি যদি ধরে নিই আপনার কাছে হয়তো 50,000 টাকা আছে, সো আপনি নিশ্চয়ই 50,000 টাকা যদি আপনার সাথে থাকে, আপনি ক্যারি করার জন্য সেক্ষেত্রে নিশ্চয়ই 50 টাকা নোট বা 100 টাকা নোট আপনি এইরকম নোট দিয়ে 50,000 টাকা আপনি সাথে রাখতে চাইবেন না, সেক্ষেত্রে অনেক ভারী হয়ে যাবে। আপনি যেটা চাইবেন যে আমাদের যেহেতু 1000 টাকা নোট আছে, সো 50টা হয়তো আপনি 1000 টাকা নোট এইভাবে আপনার 50 টাকা বা 100 টাকা নোটগুলোকে আপনি 1000 টাকা নোটে কনভার্ট করবেন। এই 1000 টাকা নোটে কনভার্ট করার কারণ হচ্ছে আপনার জন্য এটা ক্যারি করাটা সহজ হবে। ঠিক তেমনি সোর্স ট্রান্সফরমেশনের পারপাসটা হচ্ছে এরকম, আমার সার্কিটকে যেহেতু অ্যানালাইসিস করতে হবে, সো সার্কিট অ্যানালাইসিসের কাজটা যাতে সহজ হয় সেই কারণে আমরা হচ্ছে সোর্সটাকে হচ্ছে আমরা ট্রান্সফর্ম করি, অর্থাৎ ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্স দিয়ে রিপ্লেস করি এবং কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করি। তবে যেটা আমাদের করতে হয়, যেমন আমরা তো জানি যে প্র্যাকটিক্যালি যদি একটা ভোল্টেজ সোর্স হয় সেই ভোল্টেজ সোর্সের ক্ষেত্রে একটা ইন্টারনাল একটা রেজিস্ট্যান্স থাকে, এবং সেই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা হচ্ছে ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে থাকে। এখন এই ভোল্টেজ সোর্সকে যখন আমি হচ্ছে কারেন্ট সোর্সে কনভার্ট করব, তখন এই যে আমার ইন্টারনাল রেজিস্ট্যান্স আছে সেটা হচ্ছে কারেন্ট সোর্সের সাথে প্যারালালি আসবে। অর্থাৎ ভোল্টেজ সোর্সকে যখন আমি কারেন্ট সোর্সে কনভার্ট করব, ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে আমার যে ইন্টারনাল রেজিস্ট্যান্সটা আছে সেইটা আমার কারেন্ট সোর্সের সাথে প্যারালালি চলে আসবে। এইটাই হচ্ছে কনভার্সনটা। এখন আসি হচ্ছে এটা তো ছিল ভি মানে ভোল্টেজ, এখন এটা হয়ে গেছে কারেন্ট। তো আমরা তাইলে কারেন্টের মানটা কত হবে আমরা জানি যে আই সমান হচ্ছে ভি ভাগ হচ্ছে আর,
অর্থাৎ আমি যদি সিম্পলি উদাহরণ ধরি, এই ভোল্টেজটা হচ্ছে 50 ভোল্ট, এই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা হয়তো 10 ওহম যদি হয়, তার মানে আমার কারেন্টটা কত হবে, ভি 50/10 কত হবে, 5 এম্পিয়ার হবে। এবার আসি হচ্ছে এই ইন্টারনাল রেজিস্ট্যান্সটা কত, এইটা হচ্ছে 10 ওহমই থাকবে, অর্থাৎ আর ইনপুট মানে হচ্ছে এখানে যেটা ছিল সেটাই থাকবে, অর্থাৎ রেজিস্ট্যান্সটা চেঞ্জ হবে না, শুধুমাত্র যেহেতু ছিল ভোল্টেজ সোর্স সেটাকে আমি কারেন্ট সোর্সে কনভার্ট করেছি, তার মানে কারেন্ট হবে হচ্ছে ভোল্টেজটাকে ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করে যেই মানটা পাবো সেইটা। এবার সেই ডিরেকশনটা আমরা জানি যে কারেন্ট সোর্সকে সাধারণত আমরা অ্যারো সিম্বল দিয়ে হচ্ছে প্রকাশ করে থাকি। সো আমরা যদি এখানে দেখি যে কারেন্টটা হচ্ছে এই দিক দিয়ে ঢুকতেছে, বাট আমরা কারেন্ট সোর্সের ক্ষেত্রে যে দিক দিয়ে কারেন্টটা বের হচ্ছে সেটাকে হচ্ছে অ্যারো সিম্বলটা সেখানে দেই, বা সেটাকে আমরা প্লাস টার্মিনাল বলতে পারি। আবারও যদি বলি যে এই কারেন্টের ডিরেকশনটা উপরের দিকে দিব নাকি নিচের দিকে দিব, সেটা হচ্ছে এটা যদি একটা ক্লোজ লুপ হইতো, তার মানে কারেন্টটা ঢুকতেছে কিভাবে, এইভাবে। সো ঠিক তেমনি এই দিক দিয়ে যেহেতু কারেন্টটা বের হচ্ছে, তার মানে আমি কারেন্টের ক্ষেত্রে এই অ্যারো সিম্বলটাকে আমরা হচ্ছে যে দিক দিয়ে বের হচ্ছে সেই জায়গাটাই হচ্ছে আমি কারেন্টের জন্য অ্যারো সিম্বলটা দিব। কারেন্টটা এই দিক দিয়ে ঢুকতেছে, তার মানে এইখানে না দিয়ে এই দিক দিয়ে বের হচ্ছে, তার মানে এই জায়গায় হচ্ছে আমরা অ্যারো সিম্বলটা দিব। সো এবার আসে হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভোল্টেজ সোর্স, এটা ইন্টারনাল রেজিস্ট্যান্স, যদি আমরা হচ্ছে কারেন্ট সোর্সে কনভার্ট করি এরকম হবে। এক্ষেত্রে কারেন্টটা মানটা দেওয়া আছে, আমরা অলরেডি দেখেছি। কারেন্ট হচ্ছে ভোল্টেজটাকে আমার হচ্ছে এই রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা, এবং এই রেজিস্ট্যান্স এখানে আর আই ভি দিয়ে যেটা লিখেছে সেটাই হচ্ছে আমার এখানে প্যারালালি হয়ে যাবে। এবার আসে যদি কারেন্ট সোর্স হয়, সো কারেন্ট সোর্সকে যদি আমি ভোল্টেজ সোর্স দিয়ে রিপ্লেস করি তাহলে কি হবে, সো ভি সমান কি আমরা জানি, ভি মানে তো হচ্ছে আই, আর আই কত আমি যদি ধরি এটা হচ্ছে 5 এম্পিয়ার, এই রেজিস্ট্যান্সটা যদি হয় হচ্ছে এটাকে ধরলাম 5, এই রেজিস্ট্যান্সটাকে যদি 5 ওহম ধরি, তাহলে ভি সমান কত, আই আর তার মানে কত 25 ভোল্ট, আর এইটা যে আর আই ভি এটা কত হবে, এটা 5 ওহমই হবে। সো এইভাবে হচ্ছে আমরা ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্স কিংবা কারেন্ট সোর্সকে ভোল্টেজ সোর্সে কনভার্ট করব। তো প্রশ্ন কীরকম হতে পারে, প্রশ্ন হতে পারে একটা ভোল্টেজ সোর্সকে যদি কারেন্ট সোর্সে কনভার্ট করা হয় তাহলে কারেন্ট সোর্সের সাথে সিরিজে নাকি প্যারালালি হচ্ছে রেজিস্ট্যান্সটা যুক্ত হবে। সো আমরা জানলাম যে কারেন্ট সোর্সের সাথে প্যারালালি হচ্ছে রেজিস্ট্যান্সটা থাকে, আর যদি ভোল্টেজ সোর্স হয় ভোল্টেজ সোর্সের সাথে সিরিজে হচ্ছে আমার রেজিস্ট্যান্সটা থাকে। সো এইখানে একটা সার্কিট আমরা দেখতে পাচ্ছি, একটু অঙ্কটা করতে হবে। ডিটারমাইন দ্য ভ্যালু অফ কারেন্ট ইন 5K রেজিস্টর ইন দ্য ফলোয়িং ফিগার বাই কনভার্টিং ভোল্টেজ সোর্স ইন্টু কারেন্ট সোর্স। এখানে একটা ভোল্টেজ সোর্স দেওয়া আছে, সো এই ভোল্টেজ সোর্সকে আমার কারেন্ট সোর্সে কনভার্ট করতে হবে। সো আমরা শুরুতেই কাজটা একটু করে নিই, এটা যদি করি তাহলে এইরকম হবে। দেন ওকে, তাহলে কারেন্টটা কত হবে, আমি এই জায়গায় একটু লিখেছি তো জায়গা কম, আই সমান কত, ভি ভাগ হচ্ছে আর, ভি 50 আর তার মানে কত 25, যেহেতু কিলো ওহম তার মানে 25 মিলি অ্যাম্পিয়ার হবে। ওকে, আর এই টুকেই থাকবে, তার মানে এটা 2 আর এই 5-এর 5। ওকে, এইবার যদি আমরা কি করতে হবে, ডিটারমাইন দ্য ভ্যালু অফ কারেন্ট ইন 5K রেজিস্ট্যান্স, এই দিক দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। এখন ব্যাপারটা একটু খেয়াল করি, এইটা যেহেতু আমার কারেন্ট, তার এই কারেন্টটা হচ্ছে পাস হবে দুই দিক দিয়ে, একটা হচ্ছে 2K রেজিস্টর আর একটা হচ্ছে 5K রেজিস্টরের মধ্য দিয়ে। তার মানে এই 25 এম্পিয়ার কারেন্টই হচ্ছে এই দিক দিয়ে কিছু যাবে, এই দিক দিয়ে কিছু কারেন্ট যাবে। তাহলে আমি যদি ধরে নেই, এদিকে জায়গা আছে কিনা, ওকে, সো আমরা যেটা পাইলাম এটা হচ্ছে 25, আর এই দিক দিয়ে কিছু কারেন্ট যাবে, আমি ধরে নিচ্ছি এই দিক দিয়ে যে কারেন্ট যাবে সেটা হচ্ছে I1, এই দিক দিয়ে যে কারেন্ট যাবে সেটা হচ্ছে I2। এখন আমরা যদি একটু, যেহেতু আমরা নোড, এটা হচ্ছে একটা নোড, এই নোডের একটা ভোল্টেজ ধরে নিব, আমি ধরে নিলাম নোডের ভোল্টেজটা হচ্ছে ভি। আমরা হচ্ছে KCL এ দেখেছি এই কারেন্টটা আসতেছে, এটা চলে যাচ্ছে, এবং এই কারেন্টটা I2 কারেন্টটা চলে যাচ্ছে, তার মানে আমরা বলতে পারি 25 সমান হচ্ছে I1 প্লাস হচ্ছে I2। এখন আমরা যদি হচ্ছে এই যে কারেন্টটা, এটাকে আমি যদি ভোল্টেজের রেসপেক্টে লিখি তাহলে এটা তো আমার হচ্ছে গ্রাউন্ড বা রেফারেন্স, এখানে ভোল্টেজটা কত 0,
তার মানে I1টা হবে ভি মাইনাস 0 ভাগ হচ্ছে, আচ্ছা আর কত এটা 2। আচ্ছা এই ভি কোত্থেকে আসছে, এই প্রান্তের পটেনশিয়াল মাইনাস এই প্রান্তের পটেনশিয়াল, সো এই প্রান্তের পটেনশিয়াল হচ্ছে ভি মাইনাস এই প্রান্তের পটেনশিয়াল হচ্ছে 0 ভাগ হচ্ছে রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স কত 2। মোট কথা এইটার আই সমান কত ভি ভাগ আর এটাই লিখেছি, I2 মানে হচ্ছে এইটা, তার মানে ভি মাইনাস 0 ভাগ রেজিস্ট্যান্স কত 5। আমি যদি একটু ইয়ে করি কত হলো 10, তার মানে 5v প্লাস হচ্ছে 2v আর এদিক দিয়ে কত 25 বা 25, এটা কত হলো 7v ভাগ হচ্ছে 10। সো আমি যদি ভি করি, ভি কত 250 ভাগ 7, ঠিক আছে কিনা, ওকে। তাহলে কত হয় 250 ভাগ 7, সো এটা হচ্ছে 35.71 এত ভোল্ট। এখন প্রশ্নটা হচ্ছে ডিটারমিন দ্য ভ্যালু অফ কারেন্ট ইন 5K রেজিস্টার, অর্থাৎ এই দিক দিয়ে কত কারেন্ট যাচ্ছে, এই দিক দিয়ে কারেন্টটা কত I2। তার মানে আমি যে অন্য একটা কলম নেই, তার মানে আমার I2টা কত, I2 মানে হচ্ছে ভি ভাগ হচ্ছে আর, ভি কত 35.71 ভাগ আর কত 5। সো যদি ইয়ে করি কত ভাগ হচ্ছে 5, 7.2 উপরে লিখি 7.1428 এরকম। তার মানে আমার এই যে 5K যে রেজিস্টরটা আছে সেই দিক দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে 7.1428 মিলি অ্যাম্পিয়ার। এখন আমি চাইলে এই যে I1 দিয়ে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে, আমার মোট কারেন্ট হচ্ছে 25, এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে কত 7.1, আমি এখানে একটু, আচ্ছা এখানে যদি একটু লিখি মোট কারেন্ট I টোটাল সেটা হচ্ছে 25, I2টা কত, এটাকে আমি যদি বলি I1, এটা হচ্ছে I2, I2টা কত পাইলাম 7.14। তার মানে এখন যদি বলে আমাকে I1টা কত, আমরা পারবো যে 25 মাইনাস 7.14 বিয়োগ করলে যেটা হবে 25, তার মানে 17.85, আরো কিছু আছে আমি আর ইয়ে করলাম না। এরকম ছোটখাটো একটা দুইটা ম্যাথমেটিক্স থাকতে পারে, আবার বিশ্বাস আপনারা বুঝতে পেরেছেন, যদি না বুঝেন অবশ্যই আমাকে বলবেন, তাহলে আমরা পরের ক্লাসে আবার চেষ্টা করব ক্লিয়ার করার জন্য। বাট কনসেপ্টগুলো যাতে করে ক্লিয়ার থাকে, যদি একটা দুইটা ম্যাথ দেয় যাতে করে আপনারা করতে পারেন। ওকে, সো এখানে আরেকটা ইয়ে আছে, এটা আপনাদের জন্য অ্যাসাইনমেন্ট থাকলো। ফাইন্ড দ্য কারেন্ট থ্রু অ্যান্ড ভোল্টেজ অ্যাক্রস দ্য রেজিস্টর 12 ওহম, এইটার অ্যাপ্রোচ, অর্থাৎ এখানে ভোল্টেজটা কত। সো এটাকে আমি হয়তো নাম দিলাম V1 ভোল্টেজ, এটাকে হয়তো নাম দিলাম হচ্ছে V2। সো এখানে ভোল্টেজ ড্রপটা কত সেইটা আপনাকে হচ্ছে এই V2টা, এই ভোল্টেজটা কত সেটা বের করতে হবে, এবং হচ্ছে কারেন্টটা কত। সো আই হোপ, অর্থাৎ 6 এম্পিয়ার যেহেতু কারেন্ট আসছে, তার মানে এই দিক দিয়ে একটা কারেন্ট যাবে, হয়তো নাম দিলাম I1, এই দিক দিয়ে একটা কারেন্ট যাবে সেটা হচ্ছে I2। তার মানে 6 সমান হবে কত I1 প্লাস হচ্ছে I2। দেন আমি যেভাবে ক্যালকুলেশন করেছি আপনারা সেভাবে ক্যালকুলেশন করলে আপনারা, আই হোপ যে আপনারা করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, একটু কনভার্টিং দ্য কারেন্ট সোর্স ইনটু ভোল্টেজ সোর্স, আচ্ছা ভোল্টেজ সোর্সে যেহেতু কনভার্ট করতে হবে, আচ্ছা এইভাবে আগে একবার করবেন, দেন সোর্সটাকে কনভার্ট করবেন। সো কনভার্ট যদি করি তাহলে এরকম হবে, তাহলে আমার ভোল্টেজটা কত 120, 6 দুগুণে 12, 120 ভোল্ট, এটা 20 ওহম, এটা হচ্ছে 12 ওহম। খুবই সিম্পল অঙ্ক, আপনারা সবাই করতে পারেন। আমার ইয়েটা হচ্ছে আপনারা দুইভাবে চেষ্টা করবেন, এখন যেটা আছে সেখান থেকে I1 I2 V1 V2 ভোল্টেজগুলো ক্যালকুলেশন করবেন। দ্বিতীয়ত করবেন হচ্ছে এইভাবে, অর্থাৎ সোর্স ট্রান্সফর্ম করে করবেন। সো সোর্স ট্রান্সফর্ম করলে এরকম হয়, এরকম যদি করেন তাহলে আমার প্রশ্ন হচ্ছে এই দিক দিয়ে কত কারেন্ট, অর্থাৎ যেহেতু সিরিজে কানেক্ট আছে তার মানে সেম কারেন্টে প্রবাহিত হবে। সো কারেন্টটা কত, দেন 12 ভোল্ট 12 ওহম যে রেজিস্ট্যান্স আছে এর অ্যাপ্রোচে ভোল্টেজ ড্রপটা কত ক্যালকুলেশন করবেন। অবশ্যই সবাই চেষ্টা করবেন, না হলে আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ অবশ্যই পরের ক্লাসে ইনশাল্লাহ করে দিব। হচ্ছে এখানে করা আছে, আপনারা আগে একটু নিজেরা করবেন, তারপর নাইলে দেখবেন।
দেন হচ্ছে নেটওয়ার্ক অ্যানালাইসিস করার জন্য আমরা অলরেডি নেটওয়ার্ক অ্যানালাইসিস করেছি, যেমন হচ্ছে নোড অ্যানালাইসিস করেছি। দেন আমরা হচ্ছে এখন হচ্ছে মেশ অ্যানালাইসিসটাও করবো। সো নেটওয়ার্ক অ্যানালাইসিস মানে হচ্ছে কোনো একটা লোডে বা কোনো একটা টার্মিনালের মধ্যে কত কারেন্ট প্রবাহিত হচ্ছে বা ভোল্টেজটা কত বা ভোল্টেজ ড্রপ কত, সেই জিনিসগুলো অ্যানালাইসিস করাকে বলা হয় হচ্ছে নেটওয়ার্ক অ্যানালাইসিস। যেমন এরকম হতে পারে যে এই দিক দিয়ে কত এটা কারেন্ট হয়তো I1, এই দিক দিয়ে হয়তো কারেন্ট I2, এই দিক দিয়ে কারেন্ট হয়তো যাচ্ছে হচ্ছে I3। সো I1 কারেন্টটা কত বা I2 কারেন্টটা কত কিংবা I3 কারেন্টটা কত বা হচ্ছে 20 ওহমের 20 ওহমের এগেনস্টে ভোল্টেজ ড্রপটা কত হচ্ছে, এই যে ক্যালকুলেশনগুলো করি সেই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে নেটওয়ার্ক অ্যানালাইসিস। নেটওয়ার্ক কি? নেটওয়ার্ক মানে হচ্ছে একটা ইলেকট্রিক্যাল সার্কিট যেখানে বিভিন্ন ধরনের হচ্ছে ইলেকট্রিক্যাল কম্পোনেন্টস থাকবে। সো আমরা এই জিনিসগুলোর সাথে অলরেডি আলোচনা করেছি। নোড মানে হচ্ছে যেখানে হচ্ছে একাধিক ইলেকট্রিক্যাল কম্পোনেন্টসগুলো এক জায়গায় যে জায়গাটায় কমন যে জায়গায় মিলিত হয় সেটাই হচ্ছে নোড। যেমন এইখানে হচ্ছে আমি যদি 10 তা এই 10 এই 5 ওহম এই জায়গায় এসে মিলিত হয়েছে, তার মানে এটা একটা নোড, আমি নাম দিলাম নোড 1। দেন এইখানে হচ্ছে এটা আসছে এটা আসছে এটা আসছে, এটাকে নাম দিলাম হচ্ছে নোড 2। এই জায়গাটায় যদি বলি এটা আসছে এটা আসছে, তাহলে এটা হচ্ছে নোড 3। আর আমরা জানি এটা হচ্ছে রেফারেন্স নোড। সো এরকম একটা নেটওয়ার্ক দিয়ে বা সার্কিট দিয়ে যদি আপনাকে বলে এখানে কয়টা নোড আছে, তার মানে উপরে ক্যালকুলেশন করবেন আর নিচে হচ্ছে একটা থাকবে, তার মানে হচ্ছে মোট নোড হচ্ছে আমার এখানে 4টা। এবার হচ্ছে ব্রাঞ্চ। ব্রাঞ্চ মানে হচ্ছে দুইটা নোডের মাঝখানটাকেই বলা হচ্ছে একটা ব্রাঞ্চ। যেমন এই যে এইটা হচ্ছে একটা ব্রাঞ্চ, আমি যদি অন্য কালি দিয়ে লিখি, দেন এই এইটা হচ্ছে আমার আরেকটা হচ্ছে ব্রাঞ্চ। তার মানে দুইটা নোডের মাঝখানে যে অংশটা সেটাই হচ্ছে একটা ব্রাঞ্চ। এবার আসে হচ্ছে মেশ। মেশ মানে আপনি একটা লুপ চিন্তা করেন। লুপ মানে আমরা জেনেছি এরকম ক্লোজ যে পাথ, সেই পাথটাকে বলা হয় হচ্ছে একটা লুপ বা মেশ। সো এইখানে এরকম ক্লোজ পথ হচ্ছে এটা একটা, এটা আরেকটা, দুইটা, এটা আরেকটা, তিনটা। তার মানে এখানে মেশ আছে হচ্ছে আমার 3টা। তার মানে মেশ বা লুপ মানে হচ্ছে এরকম ক্লোজ পথ কতগুলো আছে সেইগুলোই হচ্ছে আমার মেশ। দেন কম্পোনেন্টস তো আমরা জানি যে ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স কিংবা রেজিস্টর, এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে কম্পোনেন্ট। আর সবগুলো জিনিস যেই জায়গাতে আমরা ব্যবহার করি সেটাকে বলা হয় হচ্ছে সার্কিট বা হচ্ছে নেটওয়ার্ক। সো আমরা হচ্ছে যদি একটু নোড অ্যানালাইসিস আমরা অলরেডি করে ফেলেছি, সেটা আমরা জানি যে প্রথমে উপরের দিকে যেগুলো থাকে যে N1 N2 N3 এইগুলোকে বলা হয় হচ্ছে প্রিন্সিপাল নোড, এবং নিচে যেটা থাকে সেটা হচ্ছে আমার রেফারেন্স নোড। সো আপনারা অলরেডি আই হোপ যে আপনারা বুঝতে পেরেছেন। একটু পড়ে নিতে পারেন আবারও চাইলে, আমি একটু স্কিপ করছি। এখানে হচ্ছে নোড অ্যানালাইসিস করতে বলেছে, আমি অলরেডি এটা করেছি সামনের দিকে। আপনারা নিজেরা একটু চেষ্টা করবেন, এটা আপনাদের জন্য হচ্ছে অ্যাসাইনমেন্ট। আর যদি করতে না পারেন অবশ্যই আমাকে বলবেন, পরের ক্লাসে ইনশাল্লাহ করে দেবো ইনশাল্লাহ। সো শুরুতে নোড অ্যানালাইসিস মানে আমি একটু যদি বলে দেই, এটা হচ্ছে একটা নোড, এটা হচ্ছে আরেকটা নোড। সো আমি যদি ধরি এখানে কারেন্ট আসতেছে I1, এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে I2, দেন এই দিক দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে I3। এবার যদি এখানে আসি, এখানে কোন কারেন্টটা আসবে, আমি অন্য কালি ব্যবহার করি। সো এখানে কিন্তু I3 কারেন্টটাই আসবে, I3 আসলো। এখানে কারেন্ট অন্য আরেকটা কারেন্ট, এটা হচ্ছে I4, এই কারেন্ট এখানে আসছে। সো আমি যদি এটাকে নাম দেই নোড 1, এটাকে নাম দিলাম হচ্ছে নোড 2, তাহলে হচ্ছে নোড 1-এ যদি আসি, আমি একটু পুরোটা করবেন, একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। I1 কারেন্টটা আসছে, বাকি দুইটা কারেন্ট চলে যাচ্ছে, তার মানে I1 সমান হবে কত, I2 প্লাস হচ্ছে I3। এখন এই নোডের মধ্যে আমাকে অবশ্যই নোডের একটা ভোল্টেজ থাকবে। তো যেহেতু একাধিক নোড আছে, আমি এই ভোল্টেজটাকে নোড ভোল্টেজ বললাম V1, এখানে ভোল্টেজটাকে বললাম হচ্ছে V2। এবার যদি আসি I1 মানে হচ্ছে এই দিক থেকে কারেন্টটা এই দিকে যাচ্ছে। সো কারেন্ট যেহেতু এই দিক থেকে এই দিকে যাচ্ছে, যেই দিক থেকে যাচ্ছে সেই ভোল্টেজটাকে আমরা বড় ভোল্টেজ ধরবো, অর্থাৎ 20 হচ্ছে বড় ভোল্টেজ এবং V1টা ছোট। সো এখানে আমরা 20 থেকে V1টাকে বাদ দিব, অর্থাৎ যে দিক থেকে যাচ্ছে শুরুতে সেটা লিখবো। তার মানে 20 মাইনাস V1 ভাগ হচ্ছে রেজিস্ট্যান্স কত, 5।
এবার আসে I2 কোনটা, এটা। তার মানে এখানকার ভোল্টেজ V1, এটা কত 0, তার মানে V1 মাইনাস 0 ভাগ হচ্ছে কত 10 যোগ I3 কোনটা, এটা। তার মানে এইখানকার ভোল্টেজ কত V1, এইখানকার ভোল্টেজ হচ্ছে V2। আমরা এখানেও বলেছি যে দিক থেকে সে যাচ্ছে সেটা প্রথমে লিখবো, তার মানে V1 থেকে যেহেতু V2 তে যাচ্ছে, তার মানে শুরুতে লিখবো V1 মাইনাস দিয়ে এই ভোল্টেজটা কত V2 ভাগ হচ্ছে কত 10। সো এটাকে একটু সিম্পলিফাই করলে সহজ একটা একটু V1 V2 দিয়ে একটা সমীকরণ আসবে। আপনি যদি দেন হচ্ছে নোট 2 তে আসেন, নোট 2 তে I3 কারেন্টটা আসতেছে 4, এই কারেন্টটা আসতেছে আর I4টা বের হচ্ছে। তার মানে কি হবে, I3 আসছে প্লাস 4 আসতেছে আর I4টা বের হয়ে যাচ্ছে। দেন যদি I3 মানে কোনটা, এটা। তার মানে হচ্ছে V1 মাইনাস V2 ভাগ হচ্ছে 10 প্লাস 4 I4 কোনটা, এটা। তার মানে V2 মাইনাস গ্রাউন্ডের ভোল্টেজ কত 0 ভাগ হচ্ছে কত 20। সো এটাকে সিম্পলিফাই করবেন, এইভাবে আপনারা ভোল্টেজগুলো পেয়ে যাবেন। আমাকে বলছে কি বের করতে, ফাইন্ড দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রু 20 ওহম। 20 ওহম কোনটা, এটা, অর্থাৎ I4 কারেন্টটা। তার মানে I4 কারেন্টটা কেমনে বের করব, এই যে V2 যে ভোল্টেজটা পাবেন সেই ভোল্টেজটাকে আপনি 20 দিয়ে ভাগ করলে আপনি I4 কারেন্টটা পাবেন। সো আমার ধারণা আপনারা বুঝতে পেরেছেন। এটা যদিও একটু বড়, বাট তারপরও ছোটোখাটো একটা দুইটা আমার মনে হয় থাকবে। সো এই কারণে একটু প্র্যাকটিস করে নেবেন। আচ্ছা, আমি এখানে খালি জায়গা রেখেছিলাম করার জন্য, আপনাদের জন্য এটাকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিলাম। আপনারা অবশ্যই সবাই চেষ্টা করবেন। এবার হচ্ছে মেশ অ্যানালাইসিস। আমরা অলরেডি মেশের সাথে পরিচিত হয়েছে। মেশ মানে হচ্ছে লুপ, মানে ক্লোজ লুপ কয়টা আছে সেটাকে আমরা বলি হচ্ছে মেশ। আমি যদি এখান থেকে একটু পড়ি, a mesh is a loop that doesn't have any inner loop or it is the smallest possible loop in the circuit। অর্থাৎ মেশ মানে হচ্ছে একটা লুপ এবং সেই লুপটা হচ্ছে স্মলেস্ট পসিবল। আপনি কিন্তু বড় লুপ চিন্তা করবেন না। যেমন এটাকে যদি আমি ছোট ছোট অংশে ভাগ করি, তেমন এই যে এইটা হচ্ছে একটা লুপ বা একটা মেশ 1, দেন এইটা আরেকটা লুপ, আমরা হয়তো এটাকে বললাম লুপ 2। তার মানে এইখানে মেশ আছে কয়টা, দুইটা, এটা একটা মেশ 1, এটা হচ্ছে মেশ 2। এখন এই মেশ অ্যানালাইসিস কিভাবে করব সেটা একটু যদি দেখি, আইডেন্টিফাই দ্য টোটাল নাম্বার অফ মেশ ইন দ্য সার্কিট। প্রথম কাজ হচ্ছে মেশ কয়টা আপনি সেটা আইডেন্টিফাই করবেন। সো এটাই যদি আমরা দেখি, একটা দুইটা মেশ আছে, ওকে। দেন অ্যাসাইন মেশ কারেন্ট টু ইচ মেশ। প্রত্যেকটা মেশের মধ্যে জন্য একটা কারেন্ট আপনি হচ্ছে অ্যাসাইন করবেন। এইটা যেহেতু প্রথম মেশ, আমি ধরে নিচ্ছি এটার মধ্য দিয়ে I1 কারেন্ট প্রবাহিত হচ্ছে, এবং এইটা যেহেতু দ্বিতীয় মেশ, তার মানে ধরে নিচ্ছি এটার মধ্য দিয়ে হচ্ছে I2 কারেন্ট প্রবাহিত হচ্ছে। I1 মানে হচ্ছে কারেন্ট এই যে এদিক দিয়ে যে এদিক দিয়ে যে এদিক দিয়ে এরকম ঘুরবে, I2টা হচ্ছে এরকম এদিক দিয়ে এসে এদিক দিয়ে এসে আবার এদিক দিয়ে যাবে, এরকমভাবে এটার মধ্যে ঘুরছে। দেন হচ্ছে ডেভেলপ কেভিএল ইকুয়েশন ইচ মেশ। প্রত্যেকটার জন্য আমি কেভিএলটা অ্যাপ্লাই করব, দেন এগুলোকে আমি সলভ করব। সলভ করলেই হচ্ছে আমি হচ্ছে ভোল্টেজ কারেন্ট এই জিনিসগুলোকে পেয়ে যাব। সো আমরা একটু যদি প্র্যাকটিস করি, ফাইন্ড কারেন্ট থ্রু 10 ওহম রেজিস্ট্যান্স, অর্থাৎ এই দিক দিয়ে কত কারেন্ট যাচ্ছে ইউজিং মেশ অ্যানালাইসিস। সো আমার এখানে মেশ কটা, দুইটা, এটা হচ্ছে মেশ 1, এটা হচ্ছে মেশ 2। আমি ধরে নিব এটার কারেন্ট হচ্ছে I1, এইটার কারেন্ট হচ্ছে I2। এখন আমি যদি কেভিএল অ্যাপ্লাই করি এটাতে, তাহলে আমি যদি এই টার্মিনালটা নেই, -10 প্লাস কত হবে 5I, আচ্ছা I1 যোগ 5, এটা হবে I1 মাইনাস হচ্ছে I2, অর্থাৎ প্রথমে এইটা নিলাম, তারপরে এইটা, তারপরে এইটা সমান কত হবে 0। এখন প্রশ্ন হচ্ছে I1 মাইনাস I2 কেন আসছে। আচ্ছা, আমি তো মূলত ভোল্ট, আচ্ছা আমি তার আগে আরেকটা লাইন করি, এটা নাম দিলাম V1, এটা নাম দিলাম V2, প্লাস মাইনাস প্লাস মাইনাস। তাহলে আমি এটাকে এভাবে লিখতে পারি, -10 প্লাস V1 প্লাস V2 সমান সমান হচ্ছে 0। এখন আমি তো মেশ 1 হিসেব করছি। মেশ 1 মানে হচ্ছে কারেন্টটা এই দিক দিয়ে যাচ্ছে, I1 কারেন্টটা হচ্ছে নিচের দিকে যাচ্ছে, কিন্তু I2 কারেন্টটা কিন্তু এই দিক দিয়ে যাচ্ছে। তার মানে মোট কারেন্টটা কত হবে, মোট কারেন্টটা হচ্ছে, আমি যেহেতু মেশ 1 হিসেব করছি, তার মানে হচ্ছে মেশ 1 এর কারেন্ট মাইনাস মেশ 2 এর কারেন্ট। এই কারণে লিখেছি I1 মাইনাস হচ্ছে I2।
বা আমি এটাকে যদি 5i1 প্লাস 5i1 মাইনাস 5i2 সমান সমান হচ্ছে 0, 5 5 10, 10i1 মাইনাস 5i2 সমান সমান হচ্ছে কত 10, বা আমি এটাকে যদি 5 দিয়ে ভাগ করি কত হবে 2i1 মাইনাস i2 সমান সমান 2। এটা কিন্তু দিলাম 1 নম্বর সমীকরণ। এবার যদি দ্বিতীয়টায় আসে, দ্বিতীয়টা মানে হচ্ছে এই পুরাটা, তার মানে আমি যদি এটাকে নাম দিই প্লাস মাইনাস, এটাকে তাহলে এটাকে হয়তো নাম দিলাম v3, দেন এইটাকে আমি এবার নাম দেব v4। সো আমি এভাবে বলতে পারি যে প্লাস ভি3, দেন এদিক দিয়ে যেতে ঢুকতেছে প্লাস v4 সমান সমান হচ্ছে 0, কিংবা আমি এইটা আচ্ছা এটা লিখলাম যেহেতু থাকুক, তার মানে এখানে আমার ভোল্টেজটা কত হবে 10, কারেন্টটা কত i2, প্লাস রেজিস্ট্যান্স কত 5। এইবার আমি কোন লুপটা হিসাব করছি, মেশ 2টা হিসাব করছি। মেশ 2 এর কারেন্ট কত i2, এই জন্য লিখবো i2 মাইনাস হচ্ছে i1 সমান সমান হচ্ছে 0। একটু খেয়াল করি, যখন মেশ 1 হিসাব করছি তখন আমি মেশ 1 এর কারেন্ট মাইনাস মেশ 2 এর কারেন্ট লিখব। এবার তো আমি মেশ 2 হিসাব করছি, মেশ 2 এর জন্য কারেন্ট কত i2, সেখানে লিখেছে i2 মাইনাস হচ্ছে i1। ওকে, এখন এটাকে যদি সিম্পলিফাই করি 10i2 প্লাস 5i2 মাইনাস 5i1 সমান সমান 0, দেন এখানে 10i2 আর হচ্ছে 15i2, আচ্ছা আমরা যদি একটু ইয়ে করি জায়গায় তো নাই, কি দাঁড়ালো 10i2 15i2 মাইনাস 5i1, 15i2 মাইনাস 5i1 সমান সমান কত 0। ওকে, তার মানে হচ্ছে আমি যদি 3i2 সমান হচ্ছে i1, মানে i1 সমান হচ্ছে কত 3i2। সো এই মানটাকে যদি আপনি এইখানে বসায় দেন, তার মানে আপনি হচ্ছে i2 এর মানটা পেয়ে যাবো। তার মানে আমি এখান থেকে i1 পাবো, i2 পাবো। এই কারেন্টগুলো যখন পাবো, তা পাওয়ার পর আপনার কাজটা কিন্তু সহজ। দেখুন, ফাইন্ড দ্য কারেন্ট থ্রু 10 ওহম রেজিস্ট্যান্স, 10 মানে এইটা, তার মানে হচ্ছে i2 যেই কারেন্ট আমি পাবো সেটাই হচ্ছে আমার 10 ওহম রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে। সো আপনারা বাকি ক্যালকুলেশনটা করবেন, ক্লাস টাইম বড় হয়ে যাচ্ছে, সেখানে আমি আর এই ক্যালকুলেশনটা করলাম না। বাট যদি আবারও বলছি, যদি ইয়ে থাকে কোন সমস্যা থাকে বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই জানাবেন, আমরা হচ্ছে এগুলো সবগুলো সলভ করে দিব। সো আমি এখানে জায়গা রেখেছিলাম যাতে করে হচ্ছে অঙ্কগুলো করা যায়। এখানে আরেকটা অঙ্ক দেখতে পাচ্ছেন, ফাইন্ড ভোল্টেজ অ্যাক্রস 30 ওহম রেজিস্টার ইউজিং মেশ অ্যানালাইসিস। 30 কোনটা, এটা। এই দিক দিয়ে হচ্ছে এটার জন্য হচ্ছে আমার ভোল্টেজটা কত, সেই ভোল্টেজটা বের করতে হবে। সো প্রথম কাজ হচ্ছে এখানে এই মেশে কারেন্টটা ধরে নিব i1, এই মেশে কারেন্টটা ধরে নিব হচ্ছে i2, দেন আপনি দুইটা সমীকরণ পাবেন, সমীকরণগুলোকে যদি আপনি সমাধান করেন তাহলে আপনি হচ্ছে কারেন্ট পাবেন। সো আমার যেহেতু যদি কারেন্ট পেয়ে যাই, আপনি যদি এই কারেন্টটার নাম দেন i3, তার মানে এখানে ভোল্টেজটা কত হবে 30 ইন্টু i3, যেই মানটা পাবেন সেটাই। আবারও বলছি, ক্লাসটা দীর্ঘ হয়ে যাচ্ছে দেখে আমি এই ম্যাথগুলো সলভ করছি না, বাট আপনাদের যদি কনফিউশন থাকে অবশ্যই বলবেন, তাহলে হচ্ছে আমি পরবর্তী ক্লাসে এগুলো ইনশাল্লাহ সলভ করে দিব। সো এবার আসে হচ্ছে সুপার মেশ। আমরা এতক্ষণ ধরে যে আলোচনা করেছি সেটা ছিল মেশ অ্যানালাইসিস। এবার আসে হচ্ছে সুপার মেশ। সুপার মেশ মানে হচ্ছে ইট ইজ এ স্পেশাল মেথড অফ মেশ অ্যানালাইসিস হোয়ার কারেন্ট সোর্স ইজ কমন বিটুইন টু মেশ। আমরা যদি একটু পিছনে ফেরত যাই, দেখুন এই যে প্রথম মেশ দ্বিতীয় মেশ, এদের মাঝখানে কিন্তু আমার রেজিস্ট্যান্স ছিল, কিংবা তার আগের অঙ্কটায় যদি ফেরত যাই, এইখানেও কিন্তু প্রথম মেশ দ্বিতীয় মেশ মাঝখানে রেজিস্ট্যান্স ছিল। সো যদি কোনো কারণে দুইটা মেশের মাঝখানে এরকম কারেন্ট সোর্স চলে আসে, তখন সেটাকে বলা হয় হচ্ছে সুপার মেশ। সো এটা একটা এমসিকিউ কোশ্চেন হইতে পারে যে কোনটা কখন সুপার মেশ হয়, তাহলে আমরা বলবো
যে হচ্ছে দুইটা মেশের মাঝখানে যদি হচ্ছে কারেন্ট সোর্স চলে আসে তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সুপার মেশ। এখন সুপার মেশ কীভাবে করব? সুপার মেশের জন্য দেখুন, আইডেন্টিফাই দ্য কারেন্ট সোর্স দ্যাট ইজ কমন টু দ্য মেশ। তার মানে আমাকে কারেন্ট সোর্সটাকে হচ্ছে আইডেন্টিফাই করতে হবে যে এইটা হচ্ছে আমার কারেন্ট সোর্স। রিমুভ দ্যাট সোর্স অ্যান্ড লুপ দ্যাট ইউ উইল গেট ইজ সুপার মেশ। আচ্ছা, এটাকে সরাই ফেলতে হবে। এটাকে যদি সরাই ফেলি তাহলে হচ্ছে এরকম, আচ্ছা সরানো হয় নাই, এটা যদি সরাই তাহলে এরকম দাঁড়াবে সার্কিটটা। এই সো এটা কত 6, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 5 ভোল্ট। তার মানে আমি সরিয়ে ফেলবো। এবার হচ্ছে অ্যাসাইন মেশ কারেন্ট ইন মেশ লাইক দ্য মেশ অ্যানালাইসিস। এখন আমাকে হচ্ছে মেশ অ্যানালাইসিস করতে হবে। এখন মেশ অ্যানালাইসিস যখন করব, দেখুন আমি যখন এই কারেন্ট সোর্স ছিল তখন কিন্তু আমার এখানে দুইটা মেশ ছিল। সো যখন আমি হচ্ছে মেশ অ্যানালাইসিস করব তখন আমি ধরে নিব যে এখানে আসলে দুইটাই মেশ। তার মানে এই যে প্রথম যেই মেশ সেটার কারেন্ট ধরে নিচ্ছি আমি I1, দ্বিতীয় যেই মেশ সেটা কারেন্ট ধরে নিব হচ্ছে কত I2। সো সেটা ধরলাম। এরপর আমি হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করব, তারপর হচ্ছে কেসিএল। এখন কেভিএল কিভাবে অ্যাপ্লাই করব দেখুন, কেভিএল যখন আপনি অ্যাপ্লাই করবেন, আমি এখানে যদি, আচ্ছা এইখানে এটা তো আমরা বুঝলাম যে এটা হচ্ছে নাই, এটা বাদ, এটা যেহেতু বাদ, এবার আপনি কেভিএলটা অ্যাপ্লাই করবেন এইভাবে দেখুন, -21 প্লাস 6I1, অর্থাৎ পুরাটা মিলে আমি একটু আগে ওই পাশে সার্কিটটা একটু আগে তাহলে বুঝতে সহজ হবে। দেখুন এই দিক দিয়ে কিন্তু আমার কারেন্ট হচ্ছে I1 আর এই দিক দিয়ে কারেন্ট হচ্ছে আমার I2। সো আমি যদি এইবার যদি কেভিএল করি তাহলে আমি কি করব, মাইনাস এই টার্মিনালটা নিচ্ছে প্রথম টার্মিনাল, তার মানে -21 প্লাস, পোলারিটিগুলো একটু দিয়ে নেই, এটা হচ্ছে প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, আর এখানে দেওয়া আছে। ওকে, তো আমি প্রথম টার্মিনালটা নিচ্ছি -21, এখানে প্রথমটা নিচ্ছি 6, কারেন্ট কত I1 প্লাস 4, এই দিক দিয়ে কারেন্ট কত I2 মাইনাস এটা কত 5 সমান সমান 0। প্রথমে আমরা একটু চিহ্নগুলো কিভাবে নিচ্ছে সেটা একটু বলি। আপনি এখানে দুইটা পোল আছে প্লাস এবং মাইনাস, আপনি যে কোনটাকে নিতে পারেন। আমি কোনটাকে নিয়েছি, প্রথমটাকে, মাইনাসটাকে নিয়েছি। তার মানে এখানে প্রথম কোনটা, এই আমরা জানি প্রথমটাকে আমরা বলেছি লোডের ক্ষেত্রে যে দিক দিয়ে কারেন্ট ঢোকে সেটা হচ্ছে প্লাস টার্মিনাল, যে দিক দিয়ে বের হয় এটা মাইনাস টার্মিনাল, এটা প্লাস, তার মানে এটা মাইনাস, এইটা যেহেতু সোর্সের জন্য এটা হচ্ছে পোলারিটি দেওয়া আছে। এখন আমি প্রথমটা নিচ্ছি, তার মানে এখানে প্রথমটা কি মাইনাস, এই জন্য -21 নিলাম। এখানে কি আছে শুরুতে প্লাস, এই জন্য প্লাস দিলাম। এটা তো মূলত ভি বের করছি, ভি আমি নাম দিলাম V1, এটাকে নাম দিলাম হচ্ছে V2, এটা দেওয়া আছে। তার মানে V1 সমান কত হবে 6I1, অর্থাৎ আমরা জানি V সমান হচ্ছে কত IR, I হচ্ছে I1 আর হচ্ছে 6 যোগ এই যে প্রথম টার্মিনাল নিলাম, V2 কত হবে, I হচ্ছে I2 আর রেজিস্ট্যান্স R, এইখানে প্রথম টার্মিনাল মাইনাস লিখলাম। দেন এইটাকে আপনি সিম্পলিফাই যদি করি কত হয়, 6I1 প্লাস 4I2 সমান সমান হচ্ছে কত 26, বা আপনি এটাকে এইভাবে লিখতে পারেন 3I1 প্লাস 2I2 সমান সমান হচ্ছে 13। সো এটা একটা সমীকরণ পাইলাম। এইবার আমাকে যে কাজটা করতে হবে, এইবার আমাকে কেসিএলটা অ্যাপ্লাই করতে হবে। কোথায় লিখি, কেসিএলটা কিভাবে অ্যাপ্লাই করব, কেসিএলটা আপনি অ্যাপ্লাই করবেন হচ্ছে এইভাবে। আমি এখানে আবার সার্কিটটা যদি একটু আঁকি, এই যে নোড, এই নোডের মধ্যে যদি আপনি অ্যাপ্লাই করেন তার মানে এখানে ভোল্টেজ কত V1, আমি এখানে এদিক দিয়ে কারেন্ট আসতেছে কত I1, এদিক দিয়ে কারেন্ট চলে যাচ্ছে কত 1 এম্পিয়ার, এদিক দিয়ে কারেন্ট চলে যাচ্ছে আমি ধরলাম হচ্ছে I2। সো এবার যদি আমি হিসেব করি তার মানে I1টা আসছে
I1টা আসতেছে, তার মানে I1 সমান হচ্ছে চলে যাচ্ছে 1 প্লাস হচ্ছে I2। এবার I1 কিভাবে হিসাব করবো, এই যে এই ভোল্টেজটা 21, তার মানে 21 মাইনাস হচ্ছে V1 ভাগ হচ্ছে, আচ্ছা আমার আর দরকার না, এটা দিয়ে তো কাজ হয়ে যাচ্ছে। ওকে, এবার দেখুন আমি যদি এটাকে লিখি তাহলে I1 সমান কত, 1 প্লাস হচ্ছে I2। এখন এই I1 এর ভ্যালুটাকে যদি আপনি এইখানে বসান, তার মানে আপনি এখান থেকেই I1ও পেয়ে যাবেন, I2ও পেয়ে যাবেন। আমাকে প্রশ্নটা কি ছিল, সো প্রশ্নটা আপনাকে হয়তো বলবে যে এই I1টা কত, বা হচ্ছে I2টা কত, বা হচ্ছে এই লোডের অ্যাপ্রোচে ভোল্টেজ ড্রপটা কত। সো আপনি যেহেতু I1 এবং I2 পেয়ে গেছেন, আপনি ভোল্টেজ ড্রপ কত বা হচ্ছে I1 কারেন্টটা কত, I2 কত, আপনি খুব সহজেই করতে পারবেন। আমার ধারণা আপনারা বুঝতে পেরেছেন। যদি এরপরে আবারও বলছে যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে বলবেন, আমি চেষ্টা করব পরের ক্লাসে প্রয়োজন আমি পুরোটা হচ্ছে করে দিব। এখানে একটা উদাহরণ পুরো করে আছে, ফাইন্ড আইএক্স। আইএক্স মানে হচ্ছে এই কারেন্টটা। সো আপনারা আমরা যেভাবে এতক্ষণ করেছি দেখতে পাচ্ছেন, এইখানে আমি যদি মেশ কারেন্ট ধরি I1, এটা কারেন্ট ধরলাম হচ্ছে I2, দেন আপনি যদি হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করেন, কেভিএল অ্যাপ্লাই করলে এইরকম একটা সমীকরণ পাবেন। দেন আবার এইখানে আপনি হচ্ছে কেসিএল অ্যাপ্লাই করবেন। সো যদি কেসিএল অ্যাপ্লাই করেন তখন আপনি হচ্ছে কারেন্টটা পেয়ে যাবেন। এইভাবে আপনি ক্যালকুলেশন করলেই কারেন্টটা আই হোপ যে আপনারা পেয়ে যাবেন। আবারও বলছি, যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই পরের ক্লাসে বা হচ্ছে কমেন্ট করে জানাবেন, আমরা চেষ্টা করব সেগুলোকে অ্যাড্রেস করতে, বা বুঝতে অসুবিধা হলেও বলবেন। লাইভ ক্লাস হলে আসলে একটু বেটার হইতো। আচ্ছা একটু যদি বলি, মেশ অ্যানালাইসিসে কিছু এমসিকিউ এখানে দেওয়া আছে। মেশ অ্যানালাইসিস প্রাইমারিলি বেসড অন, মেশ অ্যানালাইসিস কী করে আমরা দেখেছি যে মেশ অ্যানালাইসিস হচ্ছে এখানে যদি একটা পিছনে ফেরত আসি, এই যে এখানে। সো মেশ অ্যানালাইসিস আমরা কী করি, এই যে প্রত্যেকটা মেশের কারেন্টটা কত সেটা করি, দেন আমরা ওই মেশগুলোর মধ্যে হচ্ছে কেভিএল অ্যাপ্লাই করি। তার মানে আমরা কী বলবো যে কারশফস ভোল্টেজ ল। আচ্ছা এখানে আমরা কিন্তু কারশফস কারেন্ট ল এইটা কিন্তু বলবো না, কারণ আমরা মূলত সার্কিটটাকে অ্যানালাইসিস করছি। যে এখানে দেখুন কেভিএল দিয়ে কিন্তু আমরা হচ্ছে সার্কিটটাকে অ্যানালাইসিস করছি। দেন এ মেশ ইজ ডিফাইন্ড, মেশ কি জিনিস, মেশ মানে হচ্ছে any closed loop in a circuit, the smallest closest path that doesn't enclose other loops। আচ্ছা এখন প্রথমটাও কিন্তু সঠিক মনে হতে পারে। সো আপনারা যেটা করবেন সবসময় সবগুলো অপশন আপনারা পড়বেন, তাইলে আপনার হচ্ছে ভুল হবে না। দেখুন প্রথমটা আপনি যদি প্রথমবার পড়তেন তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা ছিল। দ্বিতীয়টা বলছে দ্য স্মলেস্ট ক্লোজড পাথ দ্যাট ডাজেন্ট এনক্লোজ দ্য আদার লুপস, অর্থাৎ আমরা বলেছিলাম যে এই যে এখানে দেখুন এটা কিন্তু আবার পুরোটাকে আমি যদি এইটা বাদ দেই, এটাকে যদি বাদ দেই তাইলেও কিন্তু এটা একটা ক্লোজ লুপ, বাট আমরা হিসাব করব ছোট ছোট ক্লোজ লুপ। সো ছোট ক্লোজ লুপ যদি হিসাব করি তার মানে এখানে মেশ হচ্ছে আমার দুইটা। তার মানে আমরা যেটা খেয়াল করবো যে স্মলেস্ট ক্লোজ যেটা সেটা। দেন হচ্ছে মেশ অ্যানালাইসিস মোস্ট কনভিনিয়েন্ট। মেশ অ্যানালাইসিস দিয়ে আমরা কী করি, যে মেশ অ্যানালাইসিসটা করি হচ্ছে মূলত হচ্ছে প্লেনার সার্কিট। প্লেনার সার্কিটের সংজ্ঞাটা এখানে দেওয়া আছে, আমি সময় স্বল্পতার জন্য ডিটেলসের মধ্যে যাচ্ছি না। মেশ অ্যানালাইসিস মেইন আননোন। আচ্ছা মেশ অ্যানালাইসিসের মধ্যে কি আননোন থাকে আমরা যে দেখেছি, এই যে মেশ অ্যানালাইসিস করি আমরা এখান থেকে কী বের করি, প্রথমত হচ্ছে কারেন্টটা বের করি, মেশ কারেন্টটা। তার মানে আমরা কি বলবো যে হচ্ছে মেশ কারেন্ট বা হচ্ছে লুপ কারেন্ট বা মেশ কারেন্ট একই কথা। দেন সুপার মেশ। সুপার মেশ কখন হয়, সুপার মেশ হয় যখন হচ্ছে দুইটা মেশের মাঝখানে কোনো হচ্ছে কারেন্ট সোর্স আসে, সেটাকে বলা হয় হচ্ছে সুপার মেশ। কোনটা দেখি, টু মেশের শেয়ারে কারেন্ট সোর্স, হ্যাঁ যদি একটা কারেন্ট সোর্স থাকে তখন সেটা হয়ে থাকে। ইন সুপার মেশ অ্যানালাইসিস হুইচ ইকুয়েশন ইজ রিটেন অ্যারাউন্ড দ্য কম্বাইন্ড মেশ। দুইটা মেশের মধ্যে আমরা কি করি, আমরা দেখেছি একটু আগে আমি যেটা করেছিলাম, এই যেখানে যে দুইটাকে মিলে আমরা কি করি কেভিএলটা অ্যাপ্লাই করি। তার মানে হচ্ছে দুইটা মেশের মাঝখানে আমরা, প্রশ্নটা হচ্ছে ইন সুপার মেশ অ্যানালাইসিস হুইচ ইকুয়েশন ইজ রিটেন অ্যারাউন্ড দ্য কম্বাইন্ড মেশ, অর্থাৎ দুইটা মেশ মিলে আমরা কি লিখি, আমরা অবশ্যই হচ্ছে কেভিএলটা লিখি। সো এইভাবে আপনারা এমসিকিউগুলো হচ্ছে এখানে অনেকগুলো এমসিকিউ দেওয়া আছে, সবগুলো
চেষ্টা করবেন। যদি কোথাও বুঝতে কোনো কনফিউশন হয় বা অসুবিধা হয় বললে আমরা চেষ্টা করব সেগুলোকে অ্যাড্রেস করার জন্য। এবং আমি 2-1 দিনের মধ্যেই হচ্ছে ক্লাস 1, 2, 3 তিনটাকে কম্বাইন করে অনেকগুলো হচ্ছে এমসিকিউ দিব, যাতে করে আপনারা হচ্ছে প্র্যাকটিস করতে পারেন। এবার আসি হচ্ছে স্টার এবং ডেল্টা কানেকশন কী জিনিস। সো আমরা যেই সার্কিটগুলো এতক্ষণ দেখেছিলাম সেগুলো হচ্ছে মোটামুটি এই টাইপের ছিল। এই টাইপের অনেকগুলো হয়তো রেজিস্ট্যান্স ছিল, R1, R2, R3, R4, হয়তো এই টাইপের হয়তো রেজিস্ট্যান্স ছিল। বাট আমার সার্কিটের মধ্যে কখনো কখনো হচ্ছে এত সহজ থাকে না, অর্থাৎ এটাকে সিরিজেও ফেলা যায় না, প্যারালালও হচ্ছে করা যায় না। তো ওই জিনিসগুলোকে আমরা তখন একটু ভিন্নভাবে হচ্ছে সমাধান করতে হয়। সেটাই হচ্ছে মূলত স্টার এবং ডেল্টা কানেকশন। স্টার মানে হচ্ছে আমার রেজিস্ট্যান্সগুলো যদি কখনো আমি দেখি স্টারের মতন, স্টার মানে হচ্ছে এই যে এইরকম যদি হয়, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে স্টার কানেকশন। এবং স্টার মানে আমরা এইভাবে বলতে পারি যে যদি রেজিস্ট্যান্সগুলো কোনো একটা কমন জায়গায় এসে হচ্ছে মিলিত হয়, যেমন এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে কমন একটা জায়গায় মিলিত হয়েছে, এই ধরনের রেজিস্ট্যান্সগুলোকে আমরা বলবো স্টার কানেক্টেড রেজিস্ট্যান্স। এখন এটাকে স্টার না বলে কখনো কখনো টি অথবা হচ্ছে ওয়াইও বলে, যেমন এটা কিন্তু দেখাই যাচ্ছে হ্যাঁ ওয়াই এর মতো করে। এখন এইটাকে যদি আপনি সোজা করে ফেলেন, যেরকম যদি সোজা করেন, কিংবা এইটা যেটা আছে এটাকে যদি আমি সোজা করে ফেলি, এটাকে নাম দিলাম আর এ আর বি, তাহলে কিন্তু এইরকম হয়ে গেল, তার মানে টি অক্ষরের মতো হয়ে গেল। সো স্টার না বলে আমি সেটাকে হচ্ছে ওয়াইও বলতে পারি অথবা টি বলতে পারি। কিংবা ডেল্টা আরেকটা আছে, ডেল্টা মানে হচ্ছে এইরকম, এই যে এইরকম যদি থাকে তখন সেটাকে আমরা ডেল্টা বলি, অথবা ডেল্টা না বলে সেটাকে পাইও বলতে পারি। পাই কিভাবে বলি, পাই হচ্ছে দেখুন এইটাকে আমি যদি এইভাবে সোজা করে ফেলি, আমি এরকম সোজা করলাম, এইটাকে আমি সোজা করলাম, সোজা করে যদি আমি গ্রাউন্ড করে দেই, কিংবা আমি যদি এটাকে এরকম করি, দুটাকে একসাথে করে তারপরে গ্রাউন্ড করি, সো এই জন্য ডেল্টাকে বলা হয় হচ্ছে আবার পাই কানেকশনও বলা হয়, এখানে বলা আছে। এবার আসি হচ্ছে আমরা আসলে কি করি। সো আমার যদি স্টার কানেক্টেড থাকে তখন এটাকে অনেক সময় দেখা যায় আমি যদি সেটাকে ডেল্টায় কনভার্ট করি, তখন আমাকে হচ্ছে সেই সার্কিটটাকে অ্যানালাইসিস করা সহজ হয়। কিংবা হয়তো ডেল্টা কানেক্টেড আছে, সেই ডেল্টাটাকে যদি আমি স্টারে কনভার্ট করি তখন আমার জন্য সেটাকে নিয়ে কাজ করাটা সহজ হয়। এখন এই স্টারকে ডেল্টা কিংবা ডেল্টাকে আমি স্টার কিভাবে করব সেটা আমরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করি। আগে আমরা কনভার্সনটা একটু দেখি নেই, যে আমার যদি একটা ডেল্টা কানেক্টেড থাকে, ডেল্টা আমরা দেখেছি এইরকম, এই ডেল্টাটাকে যদি আমি হচ্ছে এইরকম বানাইতে চাই তখন আমরা কি করব, তখন আমরা যেটা করি, আমার এটার নাম হয়তো আর এ, এটা হয়তো আর বি, এটা হচ্ছে আর সি। তো এই একটা ফর্মুলা মনে রাখলেই হবে যে আর ওয়ান মানে হচ্ছে আর এ আর বি ভাগ হচ্ছে আর এ যোগ আর বি যোগ হচ্ছে আর আর সি। আর টুটার ক্ষেত্রে আসবে হচ্ছে আর বি আর সি, নিচে সবসময় হচ্ছে তিনটাকে আমি যোগ করব। আবার অনুরূপভাবে যদি ওয়াই কানেক্টেড থাকে, ওয়াইকে যদি ডেল্টা করতে হয় সেই ক্ষেত্রে আমি কি করব, দুইটা করে যোগ করব, দেন হচ্ছে প্রথমটা দিয়ে ভাগ করব, দেন আর বি এর জন্য আর টু দিয়ে, তারপর হচ্ছে আচ্ছা আর সি লেখা আছে, আর সির জন্য আমরা কি করব, আর থ্রি দিয়ে ভাগ করব। এইভাবে আমরা ওয়াইকে হচ্ছে ডেল্টায় কিংবা ডেল্টাকে হচ্ছে ওয়াইতে কনভার্ট করতে পারি। সেখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে, যদি স্টার কানেক্টেড সার্কিট হয় এটার ক্ষেত্রে, স্টারের ক্ষেত্রে লাইন কারেন্ট এবং ফেজ কারেন্ট হচ্ছে সেম হয়, এবং লাইন ভোল্টেজ হচ্ছে √3 অফ ফেজ ভোল্টেজ। সো এটা খুবই কমন কোশ্চেন, যে এরকম প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটা হচ্ছে স্টার কানেক্টেডের ক্ষেত্রে সত্য বা নিচে কোনটা ডেল্টা কানেক্টেডের ক্ষেত্রে সত্য। সো আমরা যেটা মনে রাখবো যে স্টার কানেক্টেডের ক্ষেত্রে লাইন ভোল্টেজ সমান হচ্ছে √3 ফেজ ভোল্টেজ, আর ডেল্টা কানেকশনের ক্ষেত্রে হচ্ছে লাইন ভোল্টেজ আর ফেজ ভোল্টেজ সমান, বাট লাইন কারেন্ট হচ্ছে √3 অফ ফেজ কারেন্ট। এইটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা খেয়াল রাখলেই বা আমরা হচ্ছে আশা করি আর আটকাবো না। সো এখানে কিছু কিছু এমসিকিউ দেওয়া আছে, দুই একটা একটু দেখি। ডেল্টা ওয়াই কনভার্সন ইজ ইউজড, কখন আমরা ইউজ করব, ভোল্টেজ সোর্সকে কারেন্ট সোর্স না, সিম্পলিফাই থ্রি টার্মিনাল রেজিস্টর নেটওয়ার্ক। হ্যাঁ, এখানে থ্রি টার্মিনাল রেজিস্টরই থাকবে এবং রেজিস্ট্যান্স কিন্তু তিনটাই থাকবে, রেজিস্ট্যান্স কিন্তু কম হবে না, বাট সেটাকে আমি খুব সহজে হচ্ছে সার্কিটটাকে অ্যানালাইসিস করতে পারবো। দেন হচ্ছে ডেল্টা থেকে ওয়াই কনভার্সনের ফর্মুলাটা আমরা একটু আগে দেখেছি।
তারপর হচ্ছে ওয়াই ডেল্টা কনভার্সন। সো একটা সূত্র মনে রাখলেই হয়ে যাবে আশা করি। যেন হচ্ছে ডেল্টা ওয়াই কনভার্সন ইজ মোস্টলি ইউজড কখন আমরা ইউজ করবো, 3 ফেজ এসি সার্কিট। যখন আমার 3টা ফেজ হয় তখন আসলে সাধারণত হচ্ছে এই কমপ্লেক্স সিচুয়েশন আসে, তখন আমাদের এটা দরকার হয়। সো আমরা একটু এই এমসিকিউগুলো দেখবো এবং আরও অনেকগুলো এমসিকিউ আমি হচ্ছে চেষ্টা করবো আগামী দিনে দিয়ে দেওয়ার জন্য। তখন আপনারা আশা করছি পেয়ে যাবেন। সো আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, আমার বিশ্বাস এই জায়গা থেকে অনেকগুলো প্রশ্ন আসবে। আমার কাছে মনে হয় প্রথম 3টা অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ, প্রথম 3টা লেকচার। সো আজকের ক্লাসটা আপনারা সবাই চেষ্টা করে সবগুলো জিনিস ভালোভাবে বোঝার জন্য। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় আমাদেরকে জানালে আমরা চেষ্টা করব পুনরায় হচ্ছে আপনাদের সেই জিনিসটাকে হচ্ছে বুঝিয়ে দেওয়ার জন্য। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরীক্ষার প্রস্তুতি ভালো হোক এই শুভকামনায় এখানে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।